আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের ফেসবুক লাইভটা তো মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। সবাই হচ্ছে একটু আগের দিনের লেকচারটা দেখো, আমরা কি পড়তেছিলাম। আমাদের টপিকটা তো শেষ হয় নাই, আমরা ওইটা শেষ করব এবং একটু সামনের দিকে আগাবো। আমরা গতদিন হচ্ছে কথা বলতেছিলাম রিয়েকশনের কিছু টাইপ নিয়ে কথা হয়েছে। তোমাদেরকে আমরা কনডেনসেশন বা ঘনীভবন, রিডক্স, কিছু কমন রিয়েকশন নিয়ে বলছিলাম। যে আরো বলছিলাম যে এই রিয়েকশন গুলো একেবারে মেইন রিয়েকশন না। মেইন রিয়েকশন বলতে সব বস্তু এগুলো অ্যাটেন্ড করবে না, এক এক বস্তু অ্যাটেন্ড করবে, এক এক বস্তু করবে না। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যখন অ্যাটেন্ড করবে, মানে তার জন্য যেন আমরা কিছু কমেন্ট করতে পারি যে এই রিঅ্যাকশনটা কি হওয়া উচিত, এবং দেখে যেন চিনতে বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট। দেন আমরা একটা নতুন টপিক পড়তেছিলাম যে আমাদের অর্গানিক কম্পাউন্ডের অনেক ক্যাটাগরিকে, অনেক কিছুকে একটা কমন ক্লাসিফিকেশনের ওয়েতে ক্লাসিফাই করা যায়। তো এই কমন ওয়েটা জানা থাকলে সুবিধা, যে অনেকগুলা টপিক আমরা একবারে ধরো কভার করে ফেলতে পারবো। যখন পড়বো দেখবো যে একই জিনিসই বারবার আসতেছে। এই জিনিসটাকে আমরা শুদ্ধভাবে বলি হচ্ছে যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের অবস্থান। এটা কোন একটা কার্বনের রেসপেক্টে, কোন একটা চেইনের রেসপেক্টে ফাংশনাল গ্রুপটা কোথায় আছে, কার্যকরী মূলকটা কোথায় আছে, তার উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনটা করি। আর আমরা ক্যাজুয়ালি ধরো তোমাদেরকে তাড়াতাড়ি মনে করায় দেওয়ার জন্য হয়তো ডিগ্রির কথা বলে তোমরা বুঝতে পারবা। এখানে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এভাবে হচ্ছে বলি। আর একটা কমন আইডিয়া হচ্ছে একটা কার্বনের যেহেতু হাত চারটা, তো একটা কার্বনের বেসিক্যালি ডিগ্রি হাইয়েস্ট 4 পর্যন্ত হওয়া সম্ভব। যে চারটা হাতেই যদি সে কোনো না কোনো কার্বনের সাথে কানেক্টেড থাকে, তাহলে হাইয়েস্ট 4 ডিগ্রি পর্যন্ত তুমি কোনো যৌগ পাইতে পারো। তো আমরা 1 ডিগ্রিকে তো প্রাইমারি বলি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টার্সিয়ারি, 4 ডিগ্রি যদি পাওয়া যায় কখনো, তখন ওটাকে আমরা হচ্ছে কোয়ার্টারনারি বলি। তো এই চারটা স্টেপে হচ্ছে এদেরকে আমরা চিনি। দেন আমরা এই ক্লাসিফিকেশনটা তোমাদেরকে বলতেছিলাম যেই কারণে যে আমরা এখন পর্যন্ত খুব সাধারণ মন্তব্য করে আসছি, যেমন কার্বোক্যাটায়ন হচ্ছে সক্রিয়, ফ্রি রেডিক্যাল হচ্ছে সক্রিয়, কার্বন আয়নের নেগেটিভ চার্জ থাকে, এরকম কথাবার্তা বলে আসছি। এখন আমাদের কথা হচ্ছে কার্বন আয়ন তো আসলে পার্টিকুলার একটা আয়নকে মিন করে না। কার্বন আয়ন বলতে একটা বিশাল গোষ্ঠী, অনেক কিছু আছে। তো গোষ্ঠীর সবাই কি আসলে একই রকম তীব্রতা নিয়ে কাজ করে, একই রকম মোটিভেশন নিয়ে কাজ করে কিনা, এটা যদি প্রশ্ন হয়, অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি সবার মোটিভেশন সেম না। তো আমরা এটারে আরো ক্লাসিফাই করতে পারি কিনা, যে কার্বন আয়নের মধ্যে এই গোষ্ঠীটা একটু বেটার, এই গোষ্ঠীটা একটু স্টেবল, ওই গোষ্ঠীটা সক্রিয়, মানে এরকম আরো এগুলাকে ক্লাসিফাই করতে পারি কিনা। এই টার্গেট থেকে বেসিক্যালি আমরা এই ক্লাসিফিকেশনটা হচ্ছে করতেছি, যে বিভিন্ন ডিগ্রির বস্তু, বিভিন্ন ডিগ্রির সামগ্রী, কোনটার আসলে বিহেভিয়ার কেমন, এইটা হচ্ছে বেসিক্যালি আমরা জানতে চাই। এইটা আজকে আমরা জানবো। এটা গতদিন আমরা পড়ি নাই, আসলে পড়তে পড়তে আমাদের একেবারে ক্লাসের শেষ সময় চলে আসছিল। তো এই টপিকটা সলভ করার জন্য আমাদের একটা ইনফরমেশন দরকার, মানে ইনফরমেশন বলতে একটা থিওরি দরকার। এই থিওরিটা আমরা তোমাদেরকে গতদিন বলে দিছিলাম, সেটা হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল। এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ আমরা যে বারবার বলতেছি না যে ডিগ্রি মেজারমেন্টের জন্য কোন একটা সেন্ট্রাল কার্বন বা মেইন কার্বন অ্যাটম যেটাকে আমরা টার্গেট করতেছি, এটা কি করবে বলতো, আশেপাশে বিভিন্ন ভ্যালেন্সে দিয়ে তো অন্য কার্বনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। তো অন্য কার্বনের সাথে কানেক্ট হইলো, বাট কার্বন তার একা একটা তো ভ্যালেন্সি না, কার্বন ওই যেটার সাথে কানেক্ট হইলো সেটারও তো ডানে বামে অনেকগুলো হাত থাকবে। তো এখান থেকে বোঝা যায় যে কার্বনটার সাথে সে কানেক্ট হচ্ছে, হয়তো ডিরেক্টলি কানেক্ট হচ্ছে কার্বন পরমাণুটার সাথে বা অ্যাটমটার সাথে, বাট বেসিক্যালি ওখানে শুধু কার্বন অ্যাটমটাই তো নাই। ওখানে কার্বন অ্যাটমটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে বলতো, একটা অ্যালকাইল গ্রুপকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো ওই জন্য আমরা বলতেছিলাম যে ডিগ্রির বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে এগুলাকে লেখা থাকে। কোন 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 বইতে লেখা থাকে যে কার্বনটা কতগুলা কার্বনের সাথে কানেক্ট হতে পারতেছে সেই কাউন্টটা নিলেই হবে। কোনো কোনো বইতে কার্বনের সংখ্যার কথা লেখা থাকে না, কোনো কোনো বইতে ডিরেক্টলি এটাই লেখা থাকে যে কোনো একটা কার্বন পরমাণু আরো কতগুলি অ্যালকাইল মূলকের সাথে কানেক্টেড, এইভাবেও হচ্ছে মেজারমেন্ট হইতে পারে। অতএব এখন পর্যন্ত সামারি হচ্ছে পার্টিকুলার কোন একটা কার্বন পরমাণু তার হাতগুলা দিয়ে অন্য বিভিন্ন অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্ট হইতে পারে। এখন অ্যালকাইল গ্রুপকে কানেক্ট করবে, বাট অ্যালকাইল গ্রুপের মাথাটাকে বা কোর হার্টটাকে, এটা হচ্ছে কার্বন পরমাণু। তো এই কারণে আমরা অ্যালকাইলের সাথে কানেক্ট হওয়া বলতে কার্বনের সাথে কানেক্ট হওয়া বুঝাই আর কি, এটা আমাদের বুঝে নিতে হবে। এখন গতদিন আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে, মানে এই থিওরিটা হচ্ছে ডিসকাস করছিলাম তোমাদের সাথে, যে অ্যালকাইল মূলকের পরিচয় আমরা জানি, অ্যালকেন থেকে হাইড্রোজেন একটা কমায় নিলে যা বাকি থাকে সেটাকে হচ্ছে অ্যালকাইল গ্রুপ বলে। অ্যালকাইল গ্রুপের যা ওভারঅল বিহেভিয়ার, যে সে আসলে বিভিন্ন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের মাধ্যমে কিছু ইলেকট্রন ক্লাউড কালেক্ট করে। প্রথমে কালেক্ট করার পরে কি করে, লাস্ট যেই বন্ডটা রয়ে গেছে এটাকে সে খুব প্রচন্ড একটা বিকর্ষণ দিতে পারে। সরি। এই কারণে আমরা ফাইনালি যখন দেখি, মানে আমরা যদি অ্যালকাইল গ্রুপকে তো ভেঙে চুরে না লিখি, সবসময় লেখা থাকবে না তো ভেঙে চুরে, তো অ্যালকাইলের সাথে হয়তো কিছু একটা এরকম কানেক্টেড, এভাবে আমরা দেখবো। এরকম কেসে সবসময় আমরা বুঝে নিব অ্যালকাইলের দিক থেকে বাইরের দিকে একটা ইলেকট্রনের ধাক্কা সবসময় অন্য পরমাণুটার দিকে যাবে।
এই কথাটাকে আমরা এক লাইনে বলবো এইভাবে, যে আমরা জানি অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক এটা ইলেকট্রন রিপালসিভ, ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন দানকারী, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা আমরা প্রতিদিন ব্যাখ্যা করব না, আর অ্যাকচুয়ালি কখনোই ব্যাখ্যা করব না, আমরা এটাকে খুব বেসিক একটা ইনফরমেশন হিসেবে সবসময় মেনশন করব যে অ্যালকাইল গ্রুপ যেখানেই থাকুক তার কাজ হচ্ছে ইলেকট্রন ঠেলে বাইরের দিকে দিয়ে দেয়। অ্যালকাইল মূলক কখনো ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসে না, সবসময় ইলেকট্রন অন্য দিকে দিয়ে দেয়। ঠিক আছে, এখন আমরা মূল টপিকে আসি। আমাদের মূল টপিক ছিল যে এখানে আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ডিসকাস করবো বোধহয় প্ল্যান করেছিলাম লাস্ট দিন। এই কার্বোক্যাটায়নের আমরা অনেকগুলা টাইপ লিখে রাখছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং হচ্ছে 1 ডিগ্রির ছোট তো আসলে 0 ডিগ্রি হয় না, তো মিথাইল কার্বোক্যাটায়ন আর কি। এই চারটা জিনিস আমরা এখানে লিখে রাখছি। এখন দেখো, আমরা যে ডিরেক্টলি বলতেছি বারবার যে ডিরেক্টলি কার্বনের সাথে কানেক্ট হইতে হবে, এখানে কিন্তু আমরা কার্বন দেখাই নাই, আমরা কার্বনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে অ্যালকাইল গ্রুপকে দেখায় রাখছি। বাট তুমি যদি এটা অ্যালকাইল গ্রুপকে ভাঙো আর একটু বিশ্লেষণ করে লেখো, তখন কিন্তু এখানে ঠিকই তোমার এই যে এরকম বিভিন্ন মিথাইল ইথাইল গ্রুপ কিন্তু বের হয়ে আসবে। তো প্রথম দিকে আসলে দেখে এত ভেঙে ভেঙে বলতেছি, বাট এগুলাতে একটু ইউজ টু হইতে হবে, যেন দেখেই বুঝতে পারো যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। এখন আমাদের টার্গেট কি, এগুলো দেখে আমরা কি জানতে চাই? আমরা জানতে চাই সক্রিয়তার ক্রম। এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি বা 1 ডিগ্রি, এদের সক্রিয়তার ক্রম বলে কিছু আছে কিনা, নাকি সবাই আসলে একই রকম সক্রিয়? অনেক সময় সক্রিয়তার ক্রম চায় না, স্থায়িত্বের ক্রম চায় বা স্টেবিলিটির ক্রম চায়। বোথ এমসিকিউ এবং সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা জানতে হবে, বুঝতে হবে কিভাবে বের করতে হয়। বইতে এগুলা কখনো আলোচনা করা থাকবে না, বইতে এগুলা পাবা ডিরেক্টলি, এক্ষেত্রে আমরা জানি, দেখা গেছে, পাওয়া গেছে, পরীক্ষায় দেখা যায়, এরকম কথাবার্তা বলে তোমাকে সিকোয়েন্স গুলা হচ্ছে জানাই দিবে। তো আমাদের কাজ হচ্ছে এগুলা যতটুকু পারা যায় একটু বিশ্লেষণ করে দেখা যে অ্যান্সার গুলোকে কিভাবে নিয়ে আসা যায়। দেখো কিভাবে প্ল্যান করা যায়, মানে চিন্তা বা ওয়েটা কি। তো আমরা একটা দুটা বলে দিচ্ছি যেন বাকিগুলো তোমরা নিজেরাই আসলে করতে পারো। আমরা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিচ্ছি, সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি, এর থেকে বেশি তো আর আমি কার্বোক্যাটায়ন পাচ্ছি না আপাতত। জিনিসটাকে কিভাবে চিন্তা করব দেখো, সক্রিয়তা, কার্বোক্যাটায়নের মানে সক্রিয়তার মূল ভিত্তিটা কি? তার মাথার উপরে যে পজিটিভ চার্জ। কারণ যা কিছুর উপরে আয়ন ফর্মে আছে, যা কিছুর উপরে এডিশনাল চার্জ আছে, সেটা প্লাস বা মাইনাস যেটাই হোক, এই প্লাস বা মাইনাস জিনিসটা হচ্ছে একটা বার্ডেনের মতো, একটা বোঝার মতো। এটা মাথায় নিয়ে যখন সে বয়ে বেড়ায়, তখন সে আলটিমেটলি সে খুব একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থায় থাকে না, এটা খুব মানে শান্তিপূর্ণ অবস্থায় সে থাকে না, সেই প্লাস বা মাইনাস চার্জটা থেকে মানে রিলিফ চায়, রিলিফ চায়। তো সেই জন্য যেটা করে, সে বিভিন্ন পার্টিকেলকে অ্যাটাক করে, বন্ড করার চেষ্টা করে, করে এই চার্জটাকে সে নিউট্রালাইজ করার চেষ্টা করে, প্রশমিত করার চেষ্টা করে। ঠিক আছে, এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে সক্রিয়তা মানে হচ্ছে অন্যকে ধরো অ্যাটাক করার ক্যাপাবিলিটি কতটুকু বা আগ্রহ তার কতটুকু। এটা তুমি সাইন্টিফিক্যালি এভাবেই চিন্তা করতে পারো যে এফ প্রপোর্শনাল টু Q1 Q2। যার চার্জের তীব্রতা যত বেশি, সেটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, তার চার্জের বার্ডেনটা যত বেশি, তীব্রতাটা যত বেশি, সে অন্য একটা বিপরীত কণাকে কিন্তু তত ডেসপারেটলি, তত অ্যাগ্রেসিভলি কিন্তু অ্যাটাক করতে পারবে এবং এটা করবে। অতএব কোন একটা কণা এখানে কতটুকু সক্রিয়, এটা বের করার একটা ইজিয়ার ওয়ে হচ্ছে তার চার্জের পরিমাণটা বোঝার চেষ্টা করা, যে এখানে চার্জের পরিমাণটা কত বেশি আছে বা কত কম আছে। এটাকে সবাই বুঝতে পারতেছো যে চার্জের পরিমাণ যত বেশি আমি প্রুফ করতে পারবো, আমি দাবি করতে পারবো এটা অন্য কণাকে আক্রমণ করার সুযোগ, সম্ভাবনা এবং আগ্রহ তত বেশি, তার মানে এটা সক্রিয়তা তত বেশি। কোন একটা কণার যদি আমি দেখি চার্জের পরিমাণ খুবই কম, তো চার্জের পরিমাণ কম হলে সে তো এই দুর্বল চার্জ নিয়ে তার অন্য কণাকে খুব বেশি আক্রমণ করতে পারবে না। তো অন্য কণার সাথে যদি সংযুক্ত হওয়ার ইচ্ছা আগ্রহ কম থাকে, তাহলে তো আমরা কি বলবো, এটা সক্রিয়তা কম বলতে পারি, অথবা এটা স্থিতিশীলতা বেশি, এটা হচ্ছে বলতে পারি। ঠিক আছে, দেখো সবাই বুঝতেছো কিনা। এখন তাত্ত্বিক কথাবার্তা তো হইলো যে আমরা কি দেখলে কি বুঝবো, এখন হচ্ছে চার্জের ব্যাপারটা পরিমাপ করব কিভাবে, এটা হচ্ছে বুঝার ব্যাপার। যেমন দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল কার্বন বা যে আসলে পজিটিভ চার্জটা ক্যারি করে, তার সাথে হচ্ছে তিনটা অ্যালকাইল মূলক হচ্ছে কানেক্টেড। এখন হচ্ছে সেই বিবৃতি, আমরা কি জানি অ্যালকাইল মূলকের কাজ কি? অ্যালকাইল মূলক কি করে, ইলেকট্রন নিজের দিকে নেয় নাকি ঠেলে অন্যকে দিয়ে দেয়? পুশ করে ভাইয়া। তাই না, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দিয়ে দেয়। তার মানে আমরা এই যে রেড কালার দিয়ে যদি একটু ডিরেকশনটা দেখাই, অ্যালকাইল মূলক গুলা ঠেলে, যার যার সামনের বন্ধনে ইলেকট্রন গুলাকে ঠেলে তার ওই পাশে যে পরমাণুটা আছে সেটা দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাহলে এখানে তিন দিক থেকে ইলেকট্রন এসে বা ইলেকট্রন মেঘ গুলা এসে কোথায় জমা হবে? এই কার্বন পরমাণুটার উপরে জমা হবে।
তার থেকে বড় কথা 3 দিক থেকেই ইলেকট্রন আসতেছে, সব দিক থেকে, মানে যত দিক থেকে ইলেকট্রন আসা সম্ভব সব দিক থেকে মোটামুটি ইলেকট্রনের জোয়ার আসছে এবং ইলেকট্রন মেঘ সব এসে কার্বনের উপরে জমা হচ্ছে। এখন ইলেকট্রনে মেঘ আসতেছে মানে কেমন টাইপের চার্জ আসতেছে? নেগেটিভ টাইপের চার্জ আসতেছে। আর আগে থেকে এখানে ছিল কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে বলো তো, ছিল পজিটিভ চার্জ, জোয়ার আসছে নেগেটিভ চার্জের, প্লাস আর মাইনাস যদি এক জায়গায় আসে, প্লাসের পরিমাণ কি বাড়বে নাকি এটা কাটাকাটিতে এটার পরিমাণ আরো কমবে, তীব্রতাটা? কমবে ভাইয়া। কমবে। তো বোঝা যাচ্ছে, আমরা বেশি কিছু কথা না বলি, আমরা জাস্ট এখানে দেখাই রাখি। 3টে অ্যারো দিলাম, 3 দিক থেকে ইলেকট্রন আসছিল এটা বোঝানোর জন্য যে এই পজিটিভ চার্জের উপরে 3 দিক থেকে ইলেকট্রন মেঘের একটা ঘনঘটা আসছে, এবং আমরা এই জন্য দাবি করতে পারি যে পজিটিভ চার্জের তীব্রতা এখানে বেশ খানিকটা কমে যাবে। এখন কমে কত দূর যাবে সেটা আমরা তো আর একটা যৌগ দেখলে বুঝবো না, একটা আয়ন দেখলে বুঝবো না, আমরা আরো একটা দুটো আয়ন দেখতে চাই। এখন তুমি পাশেটার সাথে কম্পেয়ার করে যদি বলো, এখানে তো অ্যালকাইল মূলক 3টা না, এখানে অ্যালকাইল মূলক হচ্ছে 2টা, তাহলে ইলেকট্রনের ধাক্কা কয় দিক থেকে আসবে এখানে? দুই দিক থেকে। 2 দিক থেকে আসবে। তাহলে এখনো একই কথা সত্য, এইখানে ইলেকট্রনের মেঘ যখন আসবে সেটা তো পজিটিভ চার্জকে প্রশমিত করে দেওয়ার চেষ্টা করবে, কমায় দেওয়ার, ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করবে। এখন তুমি যদি এটা ক্যান্সেলেশনের মাত্রাটা চিন্তা করো, এখানে 2 দিক থেকে হচ্ছে ইলেকট্রনের মেঘ আসছিল, তাহলে বলো তো 3 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে একটু চিন্তা করে বইলো যে সব অ্যাক্টিভিটির পরে পজিটিভ চার্জ টিকে থাকবে কোথায় বেশি বলো তো? 3 ডিগ্রিতে না 2 ডিগ্রিতে? 2 ডিগ্রিতে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে তো না, এখানে 3 দিকের ইলেকট্রন এসে অনেকখানি কমায় ফেলছে পজিটিভ চার্জের তীব্রতাটা, সেই তুলনায় কিন্তু এখানে 2 দিক থেকে ইলেকট্রন আসে, তার মানে ইলেকট্রন আসছে তুলনামূলক কম, অতএব কাটাকাটি কম করতে পারছে, পজিটিভ চার্জ টিকে আছে অনেকখানি, ডোমিনেটিং আছে যথেষ্ট। 1 ডিগ্রির জন্য কেসটা কি বোঝা যাচ্ছে বোধহয়, এখানে মাত্র এক দিক থেকে ইলেকট্রন আসবে, তো এখানেও পজিটিভ চার্জের তীব্রতা কমবে, বাট আগের গুলার মতো শোচনীয় অবস্থা হবে না, অনেক কম কমবে। আর এইখানে তো হচ্ছে আরো কম, জাস্ট এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য যে সামান্য পরিমাণ ইলেকট্রন আসবে, তো এখানে আরো কম, মানে একদমই কম। তাহলে আমরা ক্যান্সেলেশনের কথা যদি বলি, সবচেয়ে বেশি ক্যান্সেল হয়ে গেছে পজিটিভ চার্জ 3 ডিগ্রিতে, আর সবচেয়ে কম ক্যান্সেল হয়েছে মিথাইলের জন্য। তো উল্টা ভাবে যদি বলি, পজিটিভ চার্জ বেঁচে আছে কোথায় সবচেয়ে বেশি, টিকে আছে কোথায় সবচেয়ে বেশি, মিথাইল কার্বোক্যাটায়নে সবচেয়ে বেশি পজিটিভ চার্জ টিকে আছে, আর 3 ডিগ্রিতে সবচেয়ে কম পজিটিভ চার্জ হচ্ছে টিকে আছে। তাহলে বলো তো, আমাদের আইডিয়া অনুযায়ী এখানে সবচেয়ে সক্রিয় মানে সবচেয়ে অ্যাগ্রেসিভ আয়ন আসলে কোনটা, 3 ডিগ্রি নাকি মিথাইলটা? মিথাইল ভাইয়া, মিথাইল। বোঝা যাচ্ছে? দেখো তো সবাই চিন্তা করে, এখানে মিথাইলের যে কার্বোক্যাটায়নটা মিথাইল প্লাস, এটা হচ্ছে সবচেয়ে সক্রিয়, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। দেখো বোঝা গেল কিনা? আমি তেমন কিছু লিখি নাই, তোমরা তোমাদের মতো করে একটু লিখে টিখে রাখতে পারো, বাট মূল বিষয়টা বুঝতে পারলেই হলো যে এখানে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি টিকে আছে হচ্ছে মিথাইলে, আর পজিটিভ চার্জ ধ্বংস হয়ে হয়ে একেবারে কমে গেছে হচ্ছে 3 ডিগ্রিতে। এবং আমরা বুঝতেছি চার্জের পরিমাণ যার যত বেশি, তার আসলে অন্যকে অ্যাটাক করার ইচ্ছা এবং প্রয়োজনীয়তা হচ্ছে তত বেশি। আর অন্যকে অ্যাটাক করার মানে হচ্ছে সক্রিয়তা প্রদর্শন করা, অতএব সক্রিয়তা সবচেয়ে বেশি প্রদর্শন করবে হচ্ছে মিথাইল, সবচেয়ে কম প্রদর্শন করবে হচ্ছে 3 ডিগ্রি আয়নটা। দেখো সবার কাছে আইডিয়া ক্লিয়ার কিনা? ভাইয়া, হ্যাঁ বলো। মিথাইলকে যদি তাহলে 1 ডিগ্রি যৌগ বলি, তাহলে সেক্ষেত্রে তো ওই সক্রিয়তার মানে ক্রমটা যে শুধু ডিগ্রি দেখে তো ভাইয়া ডিফারেন্সিয়েট করাটা প্রবলেম হয়, সেক্ষেত্রে মিথাইলকে মিথাইল বলে সবসময় ডাকলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, মানে মিথাইলকে তো মিথাইল বলেই ডাকবা। ধরো আশেপাশে যদি অন্য কোনো ডিগ্রি না থাকে, শুধু এটা একাই থাকে, তাহলে তো সমস্যা নেই, তুমি এটাকে মিথাইল বলো, 1 ডিগ্রি বলো, আমরা তো সেটাই বললাম, এটাকে তো মিথাইলই বলতে বললাম। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, এটা তো আমরা সবাই বুঝি যে সক্রিয়তার সাথে স্থিতিশীলতার সম্পর্ক কেমন বলো তো? ব্যস্তানুপাতিক। রিঅ্যাক্টিভিটি আর হচ্ছে স্টেবিলিটি, তাই না? হ্যাঁ, এটা আমরা বুঝি সবাই, এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্স। এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে চিন্তা করা, মানে একটা সিঙ্গেল জিনিস নিয়ে চিন্তা করলেই দেখবো যে মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস যেটা, নামই হচ্ছে নিষ্ক্রিয়, তার মানে ওর তো কোনো সক্রিয়তা নাই, সক্রিয়তা সবচেয়ে কম, তাই না? এটা রিঅ্যাক্টিভিটি হচ্ছে সবচেয়ে কম, কিন্তু এটার স্টেবিলিটি কি বলতো? সবচেয়ে বেশি, তাই না? এটা একেবারে স্টেবিলিটির স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এত বেশি। তো এই ছোট্ট জিনিসটা মাথায় রাখলেই কখনো কনফিউজ হবে না যে সক্রিয়তা আর স্টেবিলিটি যে পুরাপুরি বিপরীত সম্পর্কে আছে, একটা যত বেশি তার মানে আরেকটা হচ্ছে তত কম। তাহলে একটা জিনিস বলতো, একটু আগে আমরা এই যে এত চিন্তা ভাবনা করে একটা সক্রিয়তার ক্রম বের করলাম যে মিথাইল কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি সক্রিয় আর 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয়, তাহলে আমরা যদি স্থিতিশীলতার সেন্সে বলি, বলতো এই অর্ডারটা কেমন হওয়া উচিত, ক্রমটা কেমন হওয়া উচিত? 3 to 1 মিথাইল।
তাই না? 3 ডিগ্রি এবার সবচেয়ে স্থিতিশীল, আর সবচেয়ে কম স্থিতিশীল হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তো দুইটা অর্ডারই হচ্ছে আমরা বের করে রাখলাম। এগুলো মুখস্থ করার চেষ্টা করো না, মুখস্থ করার চেষ্টা করলে বিপদে পড়ে যাবা। কারণ কি পড়বা, মানে বাসায় মুখস্থ করার জন্য তো পড়তে হবে জিনিসটা, পড়বাটা কি 1 2 3 3 2 1 এটা পড়বা। এগুলা তো আলটিমেটলি মনে রাখতে পারবে না, কারণ এরকম ক্রম আরো প্রায় 20-25টা আসবে তোমার সামনে। তো এগুলাকে মুখস্থ করার চেষ্টা না করে যেভাবে বোঝা যায় সেটা বুঝে রাখো, যেন তাড়াতাড়ি বের করতে পারো। আর যদি পরামর্শ হিসাবে বলি, এই যে উপরের যে পার্টটা সক্রিয়তার ক্রম, এইটা বেসিক্যালি এমসিকিউ এর জন্য লাগে। বাট আমাদের যদি সিকিউ লেভেলে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করা লাগে, তাহলে আসলে নিচেরটাই বেশি কাজে লাগে। কারণ আমরা তো এতদিন একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, তোমাদেরও হয়েছে, যে কেমিস্ট্রিতে যখন আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে ঢুকি, তখন কিন্তু সক্রিয়তা নিয়ে আমাদের কমই কথা বলা লাগে, বা বিশেষ প্রয়োজন ছাড়া বলা লাগে না। কিন্তু স্থিতিশীলতার কথাটা কিন্তু মোটামুটি কমন, যা কিছু নিয়ে কথাবার্তা বলতে যাবা দেখবা যে ঘুরে ফিরে স্থিতিশীলতা নিয়ে অনেক কিছু বলতে হচ্ছে। তো যদি বলো যে কোনটা মনে রাখবো শেষ পর্যন্ত, একটা যদি মনে রাখার কথা বলো, তাহলে আমরা তোমাদেরকে বলবো যে তোমরা স্থিতিশীলতার ক্রমটা মনে রাখার চেষ্টা করো, এটাতে তোমরা বেনিফিট বেশি পাবা। আর চিন্তা করে দেখো, মানে ব্যাখ্যার চেহারা স্রোত বোঝা গেল কিনা, যে কোন ওয়েতে চিন্তা করা হচ্ছে। যদি এটা বুঝে থাকো, তাহলে আমার মনে হয় কার্বন আয়ন যেটা, এটা আমরা খুব সহজেই বোধহয় বের করতে পারবো সবাই। কার্বন আয়নের সক্রিয়তার ক্রম বোঝার জন্য আমরা একটা 3 ডিগ্রি কার্বন আয়ন নিলাম। এবারে কষ্ট করে সব না লিখি, আর একটা ছোট্ট নিলাম মাঝখানে। 2 তো সবসময় মাঝখানে থাকবে, তো 2 নিয়ে আর চিন্তা না করি। দেখো কার কোনো প্রশ্ন টশ্ন থাকলে বইলো। আচ্ছা, এটার জন্য আমরা ধরো সেম জিনিসই বের করব, সক্রিয়তার ক্রম কি হবে এবং হচ্ছে স্থিতিশীলতা বা স্থায়িত্বের ক্রম কি হবে। সবাই চিন্তা করো, চিন্তা করে দেখো অ্যান্সারটা দেওয়া যায় কিনা। কমন চিন্তা হচ্ছে কার্বোক্যাটায়ন পজিটিভ আয়ন যদি এই অর্ডার মেনটেন করে, নেগেটিভ আয়ন তার বিপরীত অর্ডার মেনটেন করতে হবে। তো এটা ধরো নর্মালি অনুমান করা যায়, বাট এই সব অনুমান করে আসলে খুব বেশি লাভ নাই। অতএব সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এইখানে যেইভাবে ঘটনাবলী চিন্তা করা দরকার ওইভাবে চিন্তা করে তোমাদের হিসাব মিলে কিনা, তাহলে হচ্ছে ঠিকঠাক হয় জিনিসটা। তো সবাইকে 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি নিজের মতো করে হিসাব মিলায় নেওয়ার জন্য, যে আসলে এটার ক্রমটা কি আসে। তারপর ক্রমটা যা আসে এটা আমার একটু চ্যাট বক্সে লিখে দাও, যে তোমাদের আসলে ক্রমটা কি আগেরটা আসে নাকি আগেরটার উল্টা আসে, কিরকম আসে। এবং যদি তোমাদের দু একজনকে জিজ্ঞাসা করি যে কেন এবং কিভাবে আসলো, এটাও যেন তোমরা 2-4 লাইন বলতে পারো যে আসলে কিভাবে চিন্তা করছো। তো সবাই একটু ট্রাই করো যে কার্বন আয়নের অর্ডারটা বা ক্রমটা কিভাবে বের করা যায়। ভাইয়া 2 ডিগ্রি কার্বন আয়ন আঁকলেন না কেন? যে 2 ডিগ্রি তো আসলে সবসময় মাঝখানে থাকে, ওই জন্য আমরা কষ্ট করে আঁকি নাই। তোমরা হয়তো যখন খাতায় টাতায় লিখবা তখন হচ্ছে এঁকে রাখবো। কারণ 1 2 3 হোক আর 3 2 1 হোক, 2 তো সবসময় মাঝখানে থাকবে, ওই জন্য 2টা আর আমরা এখানে আঁকি নাই আর কি। বাট আমরা যখন ক্রমটা লিখবো তখন 2ও থাকবে ওখানে আর কি। আর তোমরা যখন নিজেরা খাতায় ঠিক করবা, আছে ভাইয়া। কনফিউজিং হলে তোমরা লিখে চেক করো আর কি, সমস্যা নেই। 2টা উত্তর পাওয়া গেছে। আতিক বলছো উল্টা আসবে, সামিহা আবদিন বলছো যে সেম আসবে। তো বাকিরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো কাহিনীটা কি হচ্ছে। টাইম নাও, 30 সেকেন্ডের জায়গায় 40 সেকেন্ড হলে আমাদের খুব বড় কোনো সমস্যা নাই। তারপর তোমাদের কলেজ টলেজ খুলে দিচ্ছে নাকি, কলেজ থেকে কিছু বলছে? মনে হয় ভাইয়া খুলে দিবে। আচ্ছা, তোমরা নাকি কত ভালো নবীনবরণের আছিলাম জন্য ভাইয়া। আন্দোলন টান্দোলন করতেছো, এটা কি সত্য নাকি? জানি না তো ভাইয়া, এত রঙিন জীবন না তো। তাই তোমাদের তো নবীনবরণের সঠিক সময় চলতেছে, আর কিছুদিন গেলে তোমরা এইচএসসি পাস করে ফেলবা। ভাইয়া চয়ন করতেছে। আচ্ছা, ঠিক আছে, মনে মনে ইচ্ছা হয়তো সবারই আছে, এখন সবাই হয়তো প্রকাশ করতেছো না আর কি। ব্যাপারটা খারাপ না, ভালো। দেখো এটা কিভাবে হবে বুঝতেছো নিশ্চয়ই, যে অ্যালকাইল গ্রুপ 3টা। অ্যালকাইল গ্রুপের কাজ কি? ইলেকট্রন ঠেলে দেওয়া, সেটা ঠেলে দিল, সব ইলেকট্রন এসে কার্বনের উপরে জমা হলো।
কার্বনে আগে থেকেই ছিল নেগেটিভ চার্জ, আরো নেগেটিভ চার্জ আসলো 3 দিক থেকে, তাহলে নেগেটিভ চার্জের পরিমাণ কি হলো বলো তো, বাড়লো নাকি কমলো? এবার বাড়ছে ভাইয়া অনেক। বাড়বে। বাড়ছে। তো অনেক নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে, আগে থেকেও নেগেটিভ ছিল, আরো নেগেটিভ আসছে, তো অনেক নেগেটিভ চার্জ। আর যদি 1 ডিগ্রিতে দেখো মাত্র একদিক থেকে ইলেকট্রন আসবে, তো এখানেও বাড়বে বাট অল্প বাড়বে, 3 ডিগ্রির মতো এত প্রাচুর্য থাকবে না, এত রিচ সে না, সেও বাড়বে বাট অল্প বাড়বে। এখন একই কথা, সক্রিয়তা বুঝতে গেলে আমাকে দেখতে হবে চার্জের অ্যামাউন্ট কার কত বেশি, কে কত বেশি বার্ডেনে আছে, বোঝা নিয়ে আছে। তো সবচেয়ে বেশি বোঝা নিয়ে ঘুরতেছে হচ্ছে 3 ডিগ্রি বস্তু, অতএব এখানে সক্রিয়তা সবচেয়ে বেশি হওয়া উচিত কত ডিগ্রির? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3, 2, 1, তারপরে হচ্ছে মিথাইল কার্বনায়ন। শ্রেয়া দেখো বুঝছো কিনা, আপু তো উল্টা বলে ফেলছো মনে হচ্ছে। ঘটনা হচ্ছে এটা, আগেরবার তো প্লাস ছিল, আসছিল মাইনাস, কাটাকাটির ব্যাপার ছিল, এবার কিন্তু কাটাকাটির ব্যাপার নাই, এবার হচ্ছে সবাই একমুখী, আগেও থেকে ছিল নেগেটিভ, এসে আরো জমা হচ্ছে নেগেটিভ, তো ওভারঅল নেগেটিভের পরিমাণ এবার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সবচেয়ে বেশি বাড়বে 3 ডিগ্রিতে, আর সবচেয়ে কম বাড়বে হচ্ছে এই মিথাইল কার্বনায়নে। তো যত বেশি চার্জ তত বেশি সক্রিয়তা, সিম্পল হিসাব। অতএব সক্রিয়তা এখানে সবচেয়ে বেশি 3, সবচেয়ে কম হবে হচ্ছে মিথাইল কার্বনায়নে। আর যদি আমরা স্থিতিশীলতার কথা বলি তাহলে হচ্ছে যথারীতি উল্টা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। দেখো কারো বুঝতে যেন কোনো প্রবলেম টবলেম না থাকে, ছোটখাটো জিনিস এগুলা বারবার ইউজ করতে হবে, পরের বার হয়তো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব না। আমরা এই যে এই স্লাইড গুলোতে যা লেখা আছে এগুলা সব কিন্তু আমরা একটা সময় আমরা জানি হিসাবে ব্যবহার করব। তো খাতাপত্রে যা লেখার বেশি করে ভালো করে হচ্ছে লিখে রাখো, এবং এটাও লিখে রাখো পরবর্তীতে এই কাগজগুলা থেকে রেফারেন্স দেওয়া হবে, বারবার বলা হবে যে আমরা জানি কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে এটা, আমরা জানি কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে এইটা ওইটা, এরকম কথাবার্তা কিন্তু বলা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেভাবে এগুলাকে ব্যাখ্যা করতেছি এটা একেবারে সহজ ব্যাখ্যা, তোমরা ফার্স্ট পার্টে যতটুকু পড়ছো বা এখন পর্যন্ত যতটুকু নলেজ আছে সেটা দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে। বাট এগুলি ব্যাখ্যা করার আরো অ্যাডভান্স থিওরি আছে, এই থিওরি গুলো আমরা দেখি সবকিছু এইচএসসি তে কভার করে না, বাট আমরা সামনে লেকচার গুলো করতে করতে তোমাদের হয়তো কিছু কিছু জিনিস মানে এইচএসসি এর বাইরের জিনিসপত্র আমাদের বলার দরকার হবে, তখন যদি আমরা তোমাকে এটা বলে ফেলতে পারি তখন কিছু জায়গায় আমরা আবার হয়তো ব্যাক করবো, এই জায়গাগুলো তোমাদেরকে আবার একটু রিভিউ করবো, হয়তো নতুন থিওরি দিয়ে তোমাদেরকে নতুন করে বলার চেষ্টা করব, তার আগ পর্যন্ত যা আছে ঠিক আছে। আর কার্বোক্যাটায়ন কার্বনায়নের পরে বাকি থাকে একটা ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেলের ব্যাপারে আমরা সবচেয়ে সহজ কথা তোমার যেটা বলতে পারি যে ফলো কার্বোক্যাটায়ন। অতএব অর্ডার বলো চিন্তা ভাবনা বলো, এটাকে কার্বোক্যাটায়নের মতো চিন্তা করলেই হয়ে যায়, সবকিছু মিলে যায়। অতএব এই যে সিকোয়েন্স, যে মিথাইল সবার আগে, তারপরে 1, 2, 3, বা স্থিতিশীলতার ক্ষেত্রে 3, 2, 1, তারপরে হচ্ছে মিথাইল, এই জিনিস হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যালের জন্য সেম। এখানে একটু এখানেই লিখে রাখো তাহলে মনে থাকবে। ঠিক আছে, তো ফ্রি রেডিক্যালের জন্য আলাদাভাবে তোমাকে কোনো কিছু শিখতে হবে না, মানে 3টা জিনিসকে তুমি 2টা জিনিস শিখেই হচ্ছে ম্যানেজ করতে পারবা। কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যাল সেম সিরিজ, কার্বন আয়নটা হচ্ছে তার অপোজিট। যদি এমসিকিউ বা তাড়াতাড়ি ডিসিশন দেওয়া লাগে তাহলে বেটার হচ্ছে এইভাবে মাথায় রাখা, যে কোনো একটা মনে রাখা, তো বাকিগুলো যেন ওইটা দিয়ে পার করে দেওয়া যায়। আর ফ্রি রেডিক্যাল কেন কার্বন আয়নের মতো করে চিন্তা করলে মিলে যায়, এটা তুমি একটু রাফলি চিন্তা করে রাখতে পারো, এগুলো বইপত্রে লেখা থাকে না, কখনো লাগেও না কোথাও লেখা, জাস্ট তোমাদের জানার জন্য বলতে পারি আর কি। সেটা হচ্ছে চিন্তা করো ফ্রি রেডিক্যাল জিনিসটা কি ছিল, সেটা ছিল যে এ আর বি এর মধ্যে বন্ধন আছে, ওই যে হোমোলিটিক ফিশন বা সুষম বিভাজন করলে যার যার ইলেকট্রন তার তার কাছে ফেরত যায়, তখন আমরা এই এ ডট বি ডট টাইপ জিনিসপত্র হচ্ছে পাই। তো কেন এটাকে কার্বোক্যাটায়নের সাথে কম্পেয়ার করলে মিলে যায়, মানে একই রকম সিরিজ কেন মেনটেন করে, এটা সবচেয়ে ইজিয়ার চিন্তা হচ্ছে এরকম, বন্ধনে ছিল ইলেকট্রন, জোর করে ভেঙে নিয়ে আসছো, আগেও বলছিলাম হয়তো তোমাদের, এই ইলেকট্রনটা কিন্তু এমন না যে প্রিটেন্ড করবে না যে কিছুই হয় নাই ওর জীবনে, ও যে ধরো বন্ধন করে ভেঙে আবার ফেরত আসছে, এই ইম্প্যাক্ট কিন্তু ওর উপরে থাকবে, ও কিন্তু একটু আগেও একটা স্থিতিশীল বন্ধনের মধ্যে ছিল,
তো কিন্তু খুবই আনস্টেবল অবস্থায় থাকবে। ইলেকট্রনটা জাস্ট ভেঙে কোনো রকমে তার বাসার ভিতরে সে ঢুকবে, জিনিসটা কিন্তু এরকম হবে না এই ইলেকট্রন এসে একেবারে তার সেকেন্ড কক্ষপথে যে মানে একদম ভিতরের কক্ষপথে যেখানে ইলেকট্রনটা ঘোরার কথা ওখানে যে চুপচাপ শান্তিপূর্ণভাবে ঘুরতে থাকবে, মনে হবে যে যে কোনো একটা এ পরমাণু যেভাবে তার ইলেকট্রনটাকে ধারণ করতো এই ভেঙে আসা এ পরমাণুটাও একইভাবে ইলেকট্রনটাকে ধারণ করবে, এই চিন্তা করাটা ঠিক হবে না। যেটা রেগুলার পরমাণু সেইখানে ইলেকট্রন একদম স্টেবল কক্ষপথ গুলাতে নিজেদের মতো করে ঘুরতে থাকে, সেটা এক জিনিস। আর বন্ধন করে ভেঙে কোন রকমে নিজের ইলেকট্রন নিয়ে এসে ঘরের ভিতরে এসে আসতে পারছে, এটা টোটালি হচ্ছে ভিন্ন জিনিস। তো এই ইলেকট্রনটা বেসিক্যালি পরমাণুর একেবারে ভিতরে যেখানে থাকার কথা সেখানে চলে আসে না, সে কোন রকমে পরমাণুর জাস্ট মানে বর্ডারের ভিতরে এসে ঢুকে আর কি। এবং এই জন্যই এটা বর্ডারে ঠিক কাছাকাছি থাকে দেখে এটা আবার বাইরে চলে যাওয়ার পসিবিলিটিও হচ্ছে অনেক বেশি, যে কারণে ফ্রি রেডিকেলের এত বিশাল পরিমাণ সক্রিয়তা হচ্ছে দেখা যায় আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রন বাইরে চলে গেছে অলরেডি, আর ফ্রি রেডিকেল মানে যাই যাই অবস্থা একদম বর্ডার লাইনে ঘোরাঘুরি করতেছে। এই জায়গাটায় মিল আছে দেখেই আমরা ফ্রি রেডিকেল এবং হচ্ছে কার্বোক্যাটায়নকে একই ওয়েতে চিন্তা করলে একই সিরিজে পাওয়া যায়, একইভাবে অ্যান্সার গুলি হচ্ছে আসে। তো তোমাকে ফ্রি রেডিকেলের জন্য কোথাও কখনো এই জিনিস ডিফেন্ড করতে হবে না, কেন অর্ডারটা এরকম কিচ্ছু বলা লাগবে না। তুমি যদি বলো একটা জিনিসই বলবা যে আমরা জানি অর্ডারটা হচ্ছে এরকম। তো এই ব্যাখ্যাগুলো তোমাকে জাস্ট বলতেছি তোমাকে কনভিন্স করার জন্য, যেন একেবারে বিপদের সময় ভুলে টুলে গেলে যেন অ্যাটলিস্ট চিন্তা টিন্তা করে এগুলো মাথায় রাখতে পারো। ঠিক আছে? দেখো বোঝা যাচ্ছে কিনা। ভাইয়া আর কোনো ওই যে হ্যাঁ, কার্বোক্যাটায়নের ইলেকট্রন একবারে চলে যায় যে অবস্থা, আর ফ্রি রেডিকালের মানে একবারে চলে গেছে, এই ব্যাপারটা একটু আরেকবার বলবেন? না না, কার্বোক্যাটায়নের উপরে তো প্লাস চার্জ, উল্টা বলছো তুমি। মানে কার্বোক্যাটায়নের উপরে তো প্লাস চার্জ অলরেডি আছে, কোনো কিছুর উপরে প্লাস চার্জ আসে কখন বলো তো? যার ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন চলে যায় কিভাবে? ধরো সেকেন্ড লেভেলে দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, বাইরে চলে যেতে গেলে কি করতে হবে? তাকে 2 3 4 5 6 করে আপ টু কোন লেভেল পর্যন্ত যাইতে হবে? ইনফাইনাইট লেভেল পর্যন্ত যাইতে হবে, তারপরে না সে পরমাণুর বাইরে যাবে। তো পরমাণুর বাইরে যখন চলে যায় তখন সেটা কার্বোক্যাটায়ন একটা ক্যাটায়নের তৈরি করে, এভাবে চিন্তা করো। তাহলে ক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন যেটা, সেটার মানে হচ্ছে ইলেকট্রন অলরেডি লেফট দ্য অ্যাটম, পরমাণু ছেড়ে ইলেকট্রন চলে গেছে। বুঝছো? আর ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে কি শুনলা, সে বন্ধন ভেঙে কোন রকমে পরমাণুর ভিতরে এসে জায়গা নিছে, আবার সে একটু পরে বাইরে চলে যাবে। তো কার্বোক্যাটায়নে ইলেকট্রন পরমাণু ছেড়ে চলে গেছে, ফ্রি রেডিক্যালে চলে যাই যাই অবস্থায় আছে, একদম বর্ডার লাইনে হাঁটতেছে, একটু পরে এসে বাইরে চলে যাবে। তো এই জন্য দুইটার হচ্ছে সিচুয়েশন ফ্লেভার একই রকম আসে। জি ভাইয়া, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ঘটনা। হ্যাঁ, তোমাদের কি হয়েছে? ক্যামেরা ঝিরঝির মানে কি? মানে দেখা যাচ্ছে না? আমাকে দেখা তো খুব ইম্পর্টেন্ট কিছু না, কথা শোনা যাচ্ছে কিনা সেটা বলো। ক্যামেরা ঝিরঝির করলে তো ভালো, মনে হবে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হচ্ছে লেকচার আসতেছে। সবাই শোনা জি যাচ্ছে ভাই কিনা ঠিক সেম। মতো দেখো, ফলো করা যাচ্ছে কিনা দেখো, তাইলেই হবে। আর ওই যে কেউ কেউ বলতেছো ক্লিন, কেউ কেউ বলতেছো ঝিরঝির করে, তো বোঝা যাচ্ছে না আসলে কাহিনী কোন পাশে। আচ্ছা ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম পেলে জানাও, সাউন্ড হচ্ছে প্রথম প্রায়োরিটি, ছবি পিকচার হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা দেখো আর কি। স্ক্রিনও যদি ঝিরঝির করে তাহলে একটু বইলো ওইটা, তাহলে আমরা একটু আবার অন অফ করে দেখতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিসের ব্যাপারে জানলাম, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এবং ফ্রি রেডিকেল, তিনটার ক্রমগুলি জানা গেল। এটা তোমরা তোমাদের মতো করে লিখে রাখো, পাশে ছোট করে সাইড নোট টোট যা লাগে রাখো, পরে যেন জিজ্ঞাসা করলে সবকিছু ঠিকঠাক বলতে পারো। আর এগুলা যে পড়তেছি একটা এক্সাম্পল দিতে পারি, মানে কিরকম জায়গায় এগুলা কাজে লাগবে, কখন কখন কাজে লাগতে পারে। ধরো এরকম সিচুয়েশন তোমার সামনে, মানে তোমার জীবনে আসবে আর কি এরকম সিচুয়েশন, বা তোমাকে এমন সিচুয়েশনের মধ্যে ফেলানো হবে যে কোন একটা বস্তু বিক্রিয়া দিচ্ছে, বিক্রিয়া দিতে দিতে তার সামনে দুইটা অপশন হাজির হয়েছে, যে সে, দেখো একটু বলি তোমাদেরকে, এরকম একটা আয়ন তৈরি করতে পারবে, অথবা সে এরকম একটা আয়ন তৈরি করতে পারবে। ঠিক আছে, ধরো কোন একটা বস্তুর সামনে এমন একটা সুযোগ তৈরি হয়েছে যে সে, এটা হচ্ছে মেইন বস্তুটা, এই বক্স করা জিনিসটা, সে এই আয়নটাও তৈরি করার সুযোগ আছে তার সামনে, এই আয়নটাও তৈরি করার সুযোগ আছে। তখন ধরো আমাদেরকে ডিসিশন নিতে হবে, বা বস্তুটাকে ডিসিশন নিতে হবে যে সে আসলে কোন আয়নটা তৈরি করার দিকে ঝোঁক বেশি দেখাবে। প্রথম কথা হচ্ছে আমরা তো এই জিনিসটা ছোটবেলা থেকে বুঝি
কেমিক্যাল বা বস্তুতে এসে আমাদের কাছে বসে থাকে না যে ভাই আপনারা একটু আমাদেরকে বিশ্লেষণ করে দেন, হিসাব নিকাশ করে দেন যে আমার আসলে কোন পথে যাওয়া উচিত। এই ডিসিশনের জন্য পদার্থ এসে কখনো আমাদের কাছে বসে থাকে না। বসে থাকলে আমরা মহা বিপদে পড়তাম, কারণ আমরা অনেক সময় ভালো সমাধান ওদেরকে দিতে পারতাম না। তো বেসিক্যালি যৌগগুলা নিজেদের মতো করে প্রবলেম সলভ করে ফেলে। আমরা বরং সলভ করার পরে ওই যে পুলিশের মতো ঘটনা ঘটার পরে হচ্ছে হাজির হই, এবং আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি যে এই সিচুয়েশনটা কিভাবে হইলো এবং বস্তুগুলা কি কি চিন্তা করে এই পথে আসলো, কেন অন্য পথে গেল না। তো একটা বস্তুর যদি এই উপরের আয়নটা এবং নিচের আয়নটা দুইটাই তৈরি করার সুযোগ থাকে, প্রশ্ন হচ্ছে কোনটা আমরা বেশি বেশি পাবো বলে তোমার মনে হয়, বা আমরা বাস্তবে কোনটা বেশি বেশি পেয়েছিলাম, এটা যদি প্রশ্ন হয়, সেই প্রশ্নের উত্তর আসলে কি হওয়া উচিত? 2 নাম্বারটা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তোমাদের আবার চ্যাট বক্সে কি হলো? আচ্ছা, ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে অপ্রয়োজনীয় ডিসকাশন করো না, মনোযোগ রাখা খুব ডিফিকাল্ট হয়, কারণ একটা কথার মাঝখানে মনে হয় যে তোমরা আসলে কোনো কোশ্চেন টোশ্চেন করছো। তো তারপর যখন আমরা খুলে দেখি যে তোমরা রেগুলার ডিসকাশন করতেছো, গল্প গুজব করতেছো, তখন হচ্ছে আমরা একটু অবাক হই আর কি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকো। এখন এই জিনিসটা হচ্ছে আমরা সলভ করবো কেমনে বলো তো? প্রথমেও একটা কার্বোক্যাটায়ন, সেকেন্ডটা একটা কার্বোক্যাটায়ন, তার মানে দুইটাই হচ্ছে কার্বোক্যাটায়ন ফার্স্টলি। দেন প্রথম কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি আর দ্বিতীয় কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি, এটা ধরো আমরা একটু হিসাব করে নিতে পারি। এটাকে তোমরা একটু বলতে পারবা? বলতে পারবা বলতে আমাকে লিখেই পাঠাও, চ্যাট বক্সে লিখে পাঠাও, সমস্যা নাই। যে উপরেরটা কত ডিগ্রি আর নিচেরটা কত ডিগ্রি, কমা দিয়ে জাস্ট জাস্ট নাম্বার দুটা লিখে পাঠাইলেই হবে। সেম হলে সেম লিখে পাঠাও, সমস্যা নেই। বাট মানে যারা এখনো আয়ত্তে আসে নাই পুরো জিনিসটা, তাড়াহুড়ার কিছু নাই, টাইম নাও, আস্তে ধীরে ভেঙে চুরে যেভাবে লিখলে তোমার সুবিধা হয়, যেভাবে লিখলে তুমি বলতে পারবা, সেভাবে করো, তারপরে হচ্ছে জানাও। ভুল অ্যান্সার দিও না, দেরি করে ঠিক অ্যান্সার দাও, তাইলেও ঠিক আছে। ঠিক আছে, আমি তিনজনের অ্যান্সার পাইছি, একটু ওয়েট করতেছি, মানে পাঁচজন অ্যান্সার দিলে হচ্ছে আমরা এটা স্ট্যান্ডার্ড ধরতেছি আর কি, যে মোটামুটি তোমরা বুঝতে পারছো ঘটনা। তোমরা ওয়েট করতেছি, অ্যান্সার দাও। ঠিক আছে, আমরা বোধহয় পাঁচ ছয়টা অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আর আপাতত অ্যান্সারের জন্য ওয়েট না করি, গুড। মানে ঠিক আছে, তোমরা সবাই যারা অ্যান্সার দিছো ঠিকটাই দিছো। প্রথমে হচ্ছে উপরেরটা হচ্ছে 1 ডিগ্রি, এগুলোকে আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? যদি কেউ না বুঝে থাকো, শুধু সে হচ্ছে রেসপন্স করো, মানে আমাকে চ্যাটে বা যেভাবে হোক নক করো, যে মানে এটা বুঝতে প্রবলেম হচ্ছে যে কোনটা 1 ডিগ্রি আর কোনটা 2 ডিগ্রি। আর যদি বুঝে থাকো তাহলে তো কোনো ইস্যু নাই, আমরা গতদিন এটা তোমাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করছি যে কোনটা 1 ডিগ্রি আর কোনটা 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি পাওয়া গেল। এখন আমরা কিসের হেল্প নিতে পারি? যে আমাদের কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা তো জানি একটা স্থিতিশীলতার ক্রম আছে। কোন পদার্থ মানে কোন অবস্থায় বেশি থাকবে, যেই অবস্থাটা বেশি স্থিতিশীল সেটা তুমি বেশি বেশি পাবা, এটাই তো স্বাভাবিক। মানে আমরা তো কেমিস্ট্রির মূল বেসিক ছোটবেলা থেকে এটাই জেনে আসতেছি যে সাবস্টেন্স কোন অবস্থায় থাকতে চায়, যেটা তার জন্য মোর কমফোর্টেবল, মোর স্টেবল, সেই সিচুয়েশনে সে হচ্ছে থাকতে চায়। তাহলে তোমার কাছে একটা 2 ডিগ্রির অপশন আছে, একই কাজের জন্য একটা 1 ডিগ্রি অপশন আছে। তো স্টেবিলিটি কোনটার বেশি? 2 > 1। এই যে এটাই হচ্ছে আমরা জানি, টাইপ বলতে পারো যে আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে আমরা যদি রিয়েল লাইফে জারের মধ্যে যে এই বস্তুটাকে বেশি বেশি পাই, এটাকে কম কম পাই, তাহলে আসলে আমাদের অবাক হওয়ার কিছু নাই, আমরা কিন্তু বুঝতে পারবো যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। বুঝছো তো? এইটাই হচ্ছে মূল ব্যাপার, বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে এই টাইপের ঘটনা হচ্ছে আমাদের সামনে আসবে। তখন এই জিনিসগুলোকে আমাদের এইভাবে চিন্তা করে করে হচ্ছে সেটেল করতে হবে, সলভ করতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা? ভাইয়া হ্যাঁ বলো। এইখানে যেমন ভাইয়া আয়নটা মানে এর আগে দেখলাম যেখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে ওইখানে আমরা বেশি স্টেবল বলতেছি, কিন্তু ভাইয়া বুঝি নাই আবার বুঝি নাই, আরেকবার বলো। এর আগে ভাইয়া কার্বোক্যাটায়নের যখন দেখতেছিলাম যে আমরা পজিটিভ হ্যাঁ, চার্জটা মানে কমে যাচ্ছে তখন ওকে আমরা বেশি স্টেবল বলতেছি। হ্যাঁ, আবার ভাইয়া ওই যে আমরা ওই যে ধাতু টাতুর ক্ষেত্রে দেখছি যে ওরা আয়ন হইয়া বন্ধন গঠন করে, তখন আবার আয়ন হইতেছে কি এই কারণে যে ও বন্ধন গঠন করতে পারলে এনার্জি রিলিজ হবে। একটু ভেঙে চুরে বলো, তোমার প্রশ্ন হচ্ছে বুঝি নাই।
মানে এই কথা, প্রথম কথা আমরা আমাদের দিক থেকে একটু আরেকবার বলি, তারপর তোমারটা একটু ক্লিয়ারলি শুনবো, তোমার প্রশ্ন আমি বুঝি নাই। প্রথম কথা হচ্ছে, যেই আয়নই হোক, ধাতব আয়ন হোক অধাতব আয়ন হোক, রুল হচ্ছে ফিক্সড, চার্জ যত বেশি সক্রিয়তা হচ্ছে তত বেশি। এখন তুমি বলো তুমি কি বলতে চাও। আর চার্জ জি যত ভাইয়া। কম, সক্রিয়তা কম, স্থিতিশীলতা হচ্ছে বেশি। এখন জি তোমার ভাইয়া, কাছে কি, হ্যাঁ বলো। ধাতু যেগুলো আছে ওগুলো তো ভাইয়া ইলেকট্রন ছেড়ে দেয়। ওরা আবার ভাইয়া মানে ওদের স্টেবল সিচুয়েশন থেকে ছেড়ে দিয়ে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, মানে আনস্টেবল পজিশনে যাচ্ছে। এটা কি করছে, ও যাতে বন্ড করে আবার শক্তি রিলিজ করে দিতে পারে এই কারণে। আচ্ছা, মানে এইটা তো প্রথম কথা, এটার সাথে কি ওই ঘটনাটার কোনো মিল আছে কিনা, মিল তো নাই মনে হয়, আলাদা ঘটনা। এখন তোমার যদি প্রশ্ন আলাদাভাবে এইটা হয় যে ধাতু কেন ইলেকট্রন ছাড়ে, এটার অগণিত উত্তর আছে। প্রথম কথা হচ্ছে, ধাতু কোন ইলেকট্রন ছাড়ে, তার বহিস্থ লেভেলের ইলেকট্রন গুলি। তো নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি, আকর্ষণ কম, ছাড়তেই পারে আর কি, মানে সুযোগ উড়ায় দেওয়া যায় না। দ্বিতীয় কথা, ইলেকট্রন যদি ছাড়ে, সে অষ্টক বা কিছু একটা পূরণ করতেছে, তো তার ওই মোটিভেশন আছে, ওই কারণে সে ইলেকট্রন ছাড়ে। তুমি আয়নীকরণ শক্তি যদি দেখো, ধাতুর আয়নীকরণ শক্তি অত্যন্ত কম, তার মানে ইলেকট্রন যদি বের করে নিতে চাও তুমি মানে কম এফোর্ট দিয়ে ইলেকট্রন বের করে নিতে পারবা, তাই সে ইলেকট্রন ছাড়ে। তার তুমি যেটা বললা যে ইলেকট্রন ছাড়ার পর সে যখন আয়ন হবে, সে আরো স্ট্রঙ্গার বন্ড হয়তো করতে পারবে, তো তখন সে আরো স্থিতিশীল হইতে পারবে, তাই সে ইলেকট্রন ছাড়ে। তো বুঝতে পারতেছো, ওই প্রশ্নের আসলে উত্তর একমুখী উত্তর না, ওইটার অনেক রকম মোটিভেশন থাকতে পারে। তো কোন সিচুয়েশনে আসলে সে কি উদ্দেশ্য নিয়ে ইলেকট্রন ছাড়তেছে ওটা দেখতে হবে আর কি, মানে কোন এক্সাম্পলটা তুমি সলভ করতে চাচ্ছ। বাট ধাতু যে ইলেকট্রন ছাড়ে বা ছাড়া উচিত, এটার পক্ষে মানে বেশ কিছু তথ্য তোমার কাছে থাকবে আর কি, আছে অলরেডি। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম কি, যে প্লাস আয়ন হচ্ছে যখন, তখন তো আমরা হ্যাঁ, বলতেছি যে আনস্টেবল, ঠিক আছে, এখনো তো কিন্তু আমরা মানে বলতেছি স্টেবিলিটিটা কার্বোক্যাটায়ন তো যে কোনো আনস্টেবল। অণুর ক্ষেত্রে আমরা কি ভাইয়া এটা বলতে পারি না যে যেটার এনার্জি কম সেটাই সবচেয়ে বেশি স্টেবল। হ্যাঁ, মানে বলতে তো পারি, মানে ক্লিয়ার করো, মানে ধরো এটা। এরকম যদি হয় যে মানে পজিটিভ চার্জ পাইলে আমি হচ্ছে গিয়ে আমার শক্তি কমাইতে পারতেছি, তখন কি পরমাণু এটাই চাবে না যে আমার উপর পজিটিভ চার্জ আসুক? মানে যত বেশি আমি পজিটিভ চার্জ দিতে পারি, তাহলে যদি আমি পজিটিভ চার্জ স্টেবল হইতে পারি, যেমন আয়নিক বন্ধন করে, তখন তো পরমাণুটা চাবে যে আমার কাছে পজিটিভ চার্জই হোক বেশি, এরকম না? হ্যাঁ হ্যাঁ, এরকম, মানে এরকম, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না আর কি, মানে ধরো কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন বা আমরা এই জিনিসটা পড়তেছি, মানে তুমি যে কথাটা বলতেছো, মানে এটা দিয়ে আমরা এটা কিভাবে সলভ করব, বা এই এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে বের করবা। এই জায়গায় যে ভাইয়া দেখা যাচ্ছে যে যেটার পজিটিভ চার্জ কম হচ্ছে হ্যাঁ, সেটাই বেশি আর কি মানে স্টেবল হচ্ছে, কিন্তু এমনও তো হইতে পারতো যেটা পজিটিভ চার্জ বেশি ওইটা স্টেবল, যদি সে কোনো একটা আয়নিক বন্ধন করে ইয়া করতে পারতো আর কি, ও স্টেবিলিটি গেইন করতে পারতো, এটা বলতে চাইতেছি ভাইয়া। উম, মানে জিনিসটা কেমন দাঁড়ালো, ধরো তোমার কাছে একটা বস্তু আছে, তুমি বলতেছো তার পরের ঘটনা, মানে তার পরের ঘটনা দেখে বলার জন্য যে এই আয়নটা আসলে কতটুকু স্থিতিশীল। কিন্তু আমি তো পরের ঘটনা যেতেই চাচ্ছি না, মানে আমরা তো যাচ্ছি না পরের ঘটনাটায়। আর এগুলা তো ধরো তোমার কি টাইপের বস্তু, এগুলা সবই তোমার অধাতু টাইপের বস্তু না, এবং ধরো জৈব যৌগের মাঝখানে বস্তু, এরা তো আসলে আয়নিক বন্ধন টন্ধন তো করবে না, এরা তো করবে ধরো সমযোজী টাইপের বন্ধন। বা তার থেকে বড় কথা, তুমি বলতে চাচ্ছ যে পরের ঘটনা দেখে বলার জন্য যে এটা আসলে স্থিতিশীল নাকি কম স্থিতিশীল। মানে তুমি একটা জিনিস বুঝতেছো, ধরো তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ আয়ন আছে বা একটা নির্দিষ্ট আয়নই আছে, এই আয়নটা তো একটা ফিক্সড আয়ন, তাই না? মানে তুমি ধরো কোন একটা ঘটনা ঘটাইলা, মানে ওইটা দেখে যদি আমার বলতে হয় যে এই আয়নটা ধরো স্থিতিশীল নাকি স্থিতিশীল না, তাইলে আমার এই টপিকটারই তো কোনো অস্তিত্ব থাকে না, যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা এই টপিক নামে আসলে কোনো কিছু আমাদের থাকা উচিত না। এবং ওই যে বললাম একটা এক্সাম্পল, যে যখন তোমার এরকম একটা সিচুয়েশন আসবে, তো তখন তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করবা, তুমি যদি বলো যে আমাকে পরের ঘটনা দেখতে হবে, যে পরের ঘটনা দেখে তারপর আমি বলতে পারবো যে কোনটা স্থিতিশীল বা কোনটা স্থিতিশীল না। জি ভাইয়া বুঝতে পারছি আর কি, মাধ্যমে যদি ভাইয়া কোনো মানে ওইরকম কিছু না থাকে তাহলে তো আমরা বলতে পারবো না, কিন্তু যার সাথে আয়নিক বন্ড করতে পারবে। আমার তো পরেরটা আমি জানিই না আর কি, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সামিহা বলছো যে ক্রোমোটা হচ্ছে, আরেকবার বুঝাই দেওয়া যাবে কিনা আপু, কোন ক্রোমোটা একটু ক্লিয়ারলি বলতে হবে, আধা আধা বললে তো বুঝতে পারবো না, এখানে তো হ্যাঁ, ক্রোমো এখানে যে অনেক। ক্রোমোটা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি বোঝানো হয়েছে এটা। এটা এটা আচ্ছা, মানে একটু আমাকে আরেকটু ইয়ে করে বলো, ক্লিয়ারলি বলো, এটা যে 1 ডিগ্রি আর এটা যে 2 ডিগ্রি, এই পর্যন্ত কি তুমি ওকে? হ্যাঁ, এই বিশ্লেষণটা একটু বুঝতে চাচ্ছি, আচ্ছা ভুলে আচ্ছা, গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তো ক্রোমো না, মানে আসলে টাইপটা বুঝতে চাচ্ছো আর কি, যে এটা যে 1 ডিগ্রি এটা যে 2 ডিগ্রি,
ডিগ্রি। তুমি কি গত ক্লাসে ছিলা আপু? এমনিতে দেখো নিয়মটা ছিল প্লাস চার্জটা যেই কার্বনের উপরে থাকবে, ধরো এই কার্বনটার উপরে প্লাস চার্জ, তুমি আগে এই কার্বনটাকে ওই যে এরকম 3-4টা হাতে হচ্ছে বিভক্ত করে ফেলবা, এবং এখানে তো সেই প্লাস চার্জটা থাকলো। তাহলে এই কার্বনটাকে তুমি এখানে এঁকে রাখছো, এই যে এই কার্বনটাকে তুমি হচ্ছে যে এখানে আঁকলা। বাকি যেই 3টা হাত দেখতে পাচ্ছ, 3টা হাতে 2টা হাতে থাকবে হচ্ছে হাইড্রোজেন, তো তুমি এই 2টা হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিলা। আর বাকি হাতে হচ্ছে C2H5 টাইপ একটা জিনিসপত্র দেখা যাচ্ছে, তো এখানে হচ্ছে CH2 CH3 এরকম একটা জিনিস হচ্ছে থাকবে। প্রথমে দেখো এইভাবে লিখাটাকে তুমি বুঝছো কিনা, এই যে CH3 CH2 CH2 প্লাস যে আয়নটা আছে এটাকে যে এইভাবে লেখা যায়। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, এখন হচ্ছে বাকিটা হয়তো কিছুটা অনুমান করতে পারতেছো যে এটা তাহলে কত ডিগ্রি বলো তো। এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনকে টাচ করতে পারছে? শুধু একটা কার্বনকে টাচ করতে পারছে, তাই হচ্ছে এটা 1 ডিগ্রি। তুমি একইভাবে যদি এই আয়নটাকে লেখো, যে ধরো সেন্ট্রাল কার্বনটা, ধরো এই কার্বনটা, তাহলে ওরও কি 3টা হাত থাকা উচিত এবং একটা প্লাস চার্জ থাকা উচিত। এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা, ওর এক হাতে থাকবে হাইড্রোজেন, এক হাতে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, তো এটা লেখা হয়ে গেছে। এক হাতে থাকবে মিথাইল, এক হাতে থাকবে মিথাইল, তো এইখানে একটা মিথাইল থাকবে, এখানে একটা মিথাইল থাকবে। তাহলে এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনকে টাচ করতে পারলো বলো তো? 2টাকে। আপু কি ফলো করতে পারতেছো? জি ভাইয়া, এবার ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই জন্যই বলতেছিলাম যে প্রথম দিকে যাদের একটু এই জায়গাটায় প্রবলেম ফেস করবা, হুটহাট কোনটা কত ডিগ্রি বলতে একটু প্রবলেম হবে, সমস্যা নাই, টাইম নাও। একটু ওই যে একটু বড় সড়ো করে লেখার চেষ্টা করো, একটু ইলাবোরেটলি লিখলে তখন হয়তো আর একটু সহজ এবং তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে। আবার অনেকে হয়তো কলেজে অলরেডি এই জিনিসপত্র চলতেছে, অনেকে হয়তো অনেক আগে থেকে এগুলো দেখতেছো, তো এটা নিয়েও ফার্স্ট্রেটেড হওয়ার কিছু নাই যে ক্লাসে ধরো কেউ কেউ অনেক তাড়াতাড়ি বলে ফেলতে পারতেছে, কেউ কেউ অনেক স্লোলি বলতেছে। তুমি হচ্ছে তোমার মতো ঠান্ডা মাথায় চুপচাপ চিন্তা করো, যতক্ষণ ধরে প্রবলেম ফেস করবে আমাদেরকে জানাও, আমরা যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর কিছু হেল্পের পার্ট তো অবভিয়াসলি ধরো ক্লাসে ফলোই করতে পারতেছো না, সমস্যা নাই, চালায় যাও, পরে ধরো রেকর্ডের লেকচার দেখে একটু ঠান্ডা মাথায় দেখে নিলা, যেভাবে সমাধানটা সহজ হয় ওভাবে প্রসিড করো আর কি। আর আর হচ্ছে যে আতিক মনে হয় কিছুটা বলতেছিল। আতিক, তোমার কি এই ঘটনা সেটেল হয়েছে, বুঝছো কিছু? মানে মূল কথা হচ্ছে তুমি কোনো একটা ঘটনার পরে তোমার কাছে 2-3টা আয়ন আছে, আমাদের এই যে আমরা যে জিনিসটা অ্যান্সার করার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি, এটার কাহিনীটা হচ্ছে ঘটনার পরে তোমার সামনে 3-4টা আয়ন আছে, নাথিং মোর নাথিং লেস। কোশ্চেন হচ্ছে এই আয়নগুলোর মধ্যে কোনটা স্থিতিশীল কোনটা স্থিতিশীল না। অতএব মানে তুমি পরের ঘটনা আগের ঘটনা অন্য কিভাবে চিন্তা করবা, যদি আমরা এরকম সিচুয়েশন তোমাকে দেই তখন তুমি ওই যে তুমি যেটা বলছো ভাবে তুমি বের করে নিবা বা নিও যে আসলে পরে ঘটনার পর এনার্জি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। কারণ তুমি তো জায়গায় জায়গায় ধরা খাবা, ধরো পরে ঘটনার পরে এনার্জি কতটুকু নির্গত হলো সেই মান যদি আবার তোমার কাছে না থাকে, তাহলে তো তুমি কিছু বলতে পারতেছো না আসলে। কিন্তু জি এইখানে আমরা ভাইয়া। যতটুকু পর্যন্ত অ্যান্সার বের করছি সেটার জন্য কিন্তু আমাদের অন্য কিছুর উপরে নির্ভর করতে হয় নাই আর কি, জাস্ট কাঠামোগুলা দেখে দেখেই এই কমেন্ট হচ্ছে করা যাচ্ছে, বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কার্বোক্যাটন কার্বনায়ন ফ্রি রেডিকেল এগুলির জন্য হচ্ছে ক্রোমের ব্যাপারটা গেল। সরি, এগুলো হচ্ছে কোথায় কাজে লাগতে পারে এরকম কিছু ক্ষেত্র আমরা বললাম, এরকম আরো সিচুয়েশন সামনে আসতেই থাকবে, বাট আমাদেরকে ওই মাথা ঠিক রেখে তাকাইতে হবে যে কোন জিনিসটা তৈরি হচ্ছে এবং মন্তব্য করতে পারতে হবে যে আসলে এটা কোনটা বেশি স্থিতিশীল, কোনটা বেশি পাবো কম পাবো, এই ঘটনাগুলো বলতে পারতে হবে। আর দেখো চিন্তা করে কারো মাথায় আর কোনো প্রশ্ন টশ্ন আসে কিনা আপাতত। এমনি কেউ আমরা যেহেতু জিনিসটা একদম প্রথম দিকে পড়তেছি, অনেকে অনেক রকম প্রবলেমের মধ্যে পড়বা, মানে আমরা তো এই জিনিসটা অনেকদিন ধরে দেখতেছি, তো আমাদের কাছে সব নর্মাল মনে হয়, বাট তোমার দিক থেকে যদি আমি চিন্তা করি এগুলা খুব নর্মাল কিছু না, অনেক কিছু জীবনে প্রথমবার দেখতেছো এবং খুব দ্রুত হয়তো ফ্লো করতেছে। তো শান্ত থাকো, আস্তে ধীরে দেখো, কোশ্চেন করো, বারবার কোশ্চেন করো, কোনো সমস্যা নাই, আমরা যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। অথবা কোশ্চেন না থাকলে এটাও বলতে পারো যে ভাই কোশ্চেন নাই বাট এই জিনিসটা হচ্ছে আরেকবার বলেন, ওইটাও ওকে, সমস্যা নাই। বাট ক্লাসে যদি অ্যাটেন্ড করেই থাকো মানে প্রেজেন্টই থাকো তাহলে লিস্ট মানে রেসপন্স করো, মানে হেল্পটা পাওয়া যাবে আর কি তাহলে। আচ্ছা, তাহলে আমাদের ওই যে সেই প্রাইমারি শিক্ষা চলতেছে, আমরা বিভিন্ন রকমের ক্রোমোটোম হচ্ছে দেখলাম। আর হচ্ছে চিন্তা করতেছি আর কোনো প্রাথমিক শিক্ষা আছে কিনা আমাদের। দাঁড়াও,
না মানে যতটুকু হয়ে গেছে এটা একটা মানে খুব ভালো একটা জায়গা পর্যন্ত হয়ে গেছে, যদি এখন সবগুলা পার্ট একবারে মাথায় রাখতে পারো ভালো। একটা জিনিস বলবো যে নেক্সট ক্লাস মানে আবার তো ধরো নেক্সট উইকে ক্লাস, মাঝখানে 5-6 দিন টাইম যাদের সুযোগ আছে, অনেকের এক্সাম টেক্সাম বোধহয় চলতেছে, বাট যাদের সুযোগ আছে তোমরা বইপত্র কিছু লাগবে না, জাস্ট লেকচারের খাতাটাতে যা উঠাবা প্রত্যেকটা জিনিস একটু আলাদাভাবে দেখে রাখো। মানে ব্যাপারটা যেন এমন হয় আমরা যেন নেক্সট দিন তোমাকে হুট করে ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, কন্ডেনসেশন বিক্রিয়া কি, এরকম হুটহাট কোন একটা প্রশ্ন করলে যেন তুমি একেবারে ব্ল্যাঙ্ক টাইপের না হয়ে যাও, তোমার জন্য একটা মতামত থাকে এই ব্যাপারে, তোমার জন্য একটা আইডিয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 56-এ যাওয়ার কথা বলছো, এটা কে? তোমার নাম নাই কেন? আচ্ছা হ্যাঁ ইয়াকুব, 56 নাম্বার পেজ তো অনেকক্ষণ ধরে স্ক্রিনে আছে, কি নিয়ে তুমি প্রবলেমে আছো দেখো। আচ্ছা ইয়াকুব বলছো যে 1 নাম্বারটা একটু বললে ভালো হয়, 1 নাম্বারটা মানে কি যে এইটা? এগুলা তোমরা এই যে মানে জিনিসটা এরকম হয়ে গেল, তোমাদেরকে আমরা কোশ্চেন করতে বললাম, তোমরা যে এমন একটা রিপিটেটিভ কোশ্চেন করলা যেটা আমরা এই মাত্র একবার এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তারপর আমি আরেকবার বলতেছি, বাট এগুলা ব্যাপারে একটু অ্যাটেন্টিভ থাকো, মানে ইরিটেশন যেন ক্রিয়েট না হয়, আমার জন্য না, আমি এটা নিয়ে ধরো বদার্ড না, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এটা, তুমি যদি 3 বার বলো আমি বুঝি নাই, 3বারই বলাটা আমার কাজের মধ্যে পড়ে, বাট বাকিদের কথা চিন্তা করে একটু অ্যাটেন্টিভ থাকলে হচ্ছে অল্পের উপর দিয়ে তোমরা জিনিসটাকে হচ্ছে পার করতে পারবা। CH3, CH2, CH2+, এটাই তো ছিল। দেখো এই ভেঙে লেখাটা বুঝছো কিনা উপরে, এটাই হচ্ছে মূল বিষয়। তুমি প্রথমে এই রেড মার্ক করা কার্বনটাকে ধরো লিখলা, প্লাস চার্জটা দিলা মাথার উপর, তাহলে ওর হাত তো বাকি আছে 3টা। এই যে CH2, তো 2টা হাইড্রোজেন তো 2টা হাতে তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিলা। আর বাকি এই পুরোটা হচ্ছে একটা হাতে C2H5, এটাকে তুমি ধরো এইভাবে লিখলা। এখন এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে তোমার মূল কার্বন, এটা ডিরেক্টলি, এখানে কোনো কার্বন নাই, এখানে কোনো কার্বন নাই, শুধু এই একটা মাত্র কার্বনের সাথে সে যুক্ত। আমরা কি জানি সেন্ট্রাল কার্বনটা বা মূল কার্বনটা ডিরেক্টলি যতগুলি কার্বনের সাথে যুক্ত থাকে এটাই হচ্ছে ডিগ্রি নাম্বার, এই কারণে আমরা এই যৌগটাকে বা এই আয়নটাকে হচ্ছে 1 ডিগ্রি আয়ন বলতেছি। ইয়াকুব দেখো বুঝছো ভাইয়া, কিনা? হ্যাঁ। ভাইয়া যদি আয়নের চিহ্ন না থাকে বা অথবা যৌগটা যদি আচ্ছা আয়নই না আচ্ছা, হয়, সে এই দাঁড়াও সেন্ট্রাল তোমার কার্বন প্রশ্ন কোনটা? শুনতেছি, তুমি একটু মানে চুপ থাকো, তোমার প্রশ্ন শুনতেছি, আগে ইয়াকুবের প্রবলেম সলভ করে নেই। ইয়াকুব কি এটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, ইয়াকুবের প্রবলেম সলভ। এখন হচ্ছে পিয়াস বলতেছিলা, পিয়াস বলো। আচ্ছা পিয়াসের প্রশ্ন তো আমি শুনতে পাইছি যতটুকু বললা, উপরে প্লাস মাইনাস থাকা কিছু ব্যাপার না, এটা গতদিন বলা হয়েছে, তোমাকে যেই কার্বনটার ডিগ্রি বের করতে বলা হবে তুমি সেই কার্বনটাকে মূল কার্বন ধরে আশেপাশে সে কতগুলা কার্বনের সাথে কানেক্টেড এটা হচ্ছে বের করবা। কোনো কার্যকরীমূলক প্লাস মাইনাস ফ্রি রেডিক্যাল থাকলে সুবিধা হচ্ছে কোনটা মূল কার্বন এটা তখন আর বলে দিতে হয় না, এটা ওই কার্যকরী মূলকের কার সাথে কানেক্টেড, প্লাসটা কার উপরে, মাইনাসটা কার উপরে, ফ্রি রেডিক্যালটা কার উপরে, এটা দেখে বুঝে নেওয়া যায় মূল কার্বন কোনটা। কিন্তু যদি এরকম কোনো কিছু না থাকে সেক্ষেত্রে তুমি ওই যে তোমাকে বলে দিবে কোন কার্বনটা ডিগ্রি আসলে কেউ জানতে চায়, যদি বলে না দেয় তোমার নিজেরই ডিগ্রি জানার দরকার হয়, তুমি ধরে ধরে প্রত্যেকটা কার্বনের জন্য ডিগ্রি বের করতে পারবে, বুঝছো? জি ভাইয়া, বলে দিবে এটাই জানান। হ্যাঁ মানে হয় বলে দিবে, যদি কেউ জানতে চায় তাহলে তো বলেই দিবে, আর তুমি যদি বলে না দেয় তোমার নিজের দরকার হয় যে ওই কার্বনটার ডিগ্রি বলতে হবে, তুমি ওই কার্বনটার ডিগ্রি বলবা যে কার্বনটার ডিগ্রি তোমার দরকার। যদি কোনোটাই তোমার না বলে দেয়, তোমার সব ডিগ্রি এমনি শখের বসে বের করা দরকার হয়, তুমি বড় সড় একটা যোগে সবগুলা কার্বনের ডিগ্রি ধরে ধরে হচ্ছে বের করতে পারবা। যেমন এরকম একটা কাজ নিতে পারো, বা আমরা তোমাকে একটা যৌগ দিতে পারি যে সবাই মিলে ধরো ট্রাই করলা বিভিন্ন কার্বনের ডিগ্রি বের করার জন্য। ধরো এটা বেশ বড়সড় একটা যৌগ, আমরা যদি কিছু কার্বনকে নাম্বার দিয়ে দেই 1, 2, 3, 4, 5, এটা জাস্ট সিম্পল একটা নাম্বারিং, কার্বন গুলাকে আমরা
চেনার জন্য, তোমাদের সাথে আসলে ভাব বিনিময়ের জন্য হচ্ছে এই কার্বন গুলাকে এরকম নাম্বার দিলাম। এখন যদি আমরা তোমারে বলি আমরা সবগুলা কার্বনের ডিগ্রি চাই, 1 নাম্বার কার্বন কত ডিগ্রি, 2 নাম্বার কার্বন কত ডিগ্রি, 3 কত ডিগ্রি, 4 কত ডিগ্রি, 5 কত ডিগ্রি, তো সবাই হচ্ছে আমাকে ওই যে চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দাও, বেশি কিছু করা লাগবে না, শুধু কমা দিয়ে দিয়ে সিরিয়ালি 5টা কার্বনের ডিগ্রি নাম্বার গুলা লিখে দিলেই হবে। দেখো পারা যায় কিনা। পিয়াস বুঝছো, প্রশ্নগুলো এরকম হবে, হয়তো আমি 5টা না দিয়ে প্রশ্ন হয়তো তোমাকে এমসিকিউ তে বলে জি দিলাম ভাইয়া, এখানে জি 3 ভাই, নাম্বার ক্লিয়ার। কার্বনটা হচ্ছে কত ডিগ্রি আর কি, এরকম। তো সবাই একটু অ্যান্সার করে ফেলো একবারে, তাহলে এই ঝামেলাও শেষ, তোমরা ডিগ্রি টিগ্রি নিয়েও তাহলে একটু কনফিডেন্ট থাকবা আর কি। এবং যথারীতি তাড়াহুড়ার কিছু নাই, ওই যে বলছি যে তাড়াহুড়া করে ভুল অ্যান্সার দেওয়ার থেকে টাইম নাও, 30 সেকেন্ডের জায়গায় 1 মিনিট, কোনো ব্যাপার না, ঠান্ডা মাথায় করো। আর স্টিল বুঝতে প্রবলেম থাকলে কোশ্চেন করো, কোনো সমস্যা নেই। নেক্সট ফ্রাইডে স্যাটারডেতে কিন্তু আমি এক্সপেক্ট করব যে তোমাদেরকে র্যান্ডমলি যদি আমি কোনো টার্মের কথা জিজ্ঞাসা করি তোমরা কিন্তু কিছু বলতে পারবো, অতএব এই সপ্তাহটা কিন্তু কাজে লাগায় সবাই, একটু ভালো করে পড়ে টরে ফেলো, এবং পারলে একটু ধরো ফ্রেশ টেস্ট করে লিখে টিখে রাখো কয়েকটা পেজে, কারণ এগুলো যেহেতু একেবারে বেসিক, এগুলো তো তোমার লাগবে, রেগুলার লাগবে। তো যতটুকু ভাইয়া জানো। কোয়েশ্চেনটা আরেকবার বলবেন, আমার নেট প্রবলেম ছিল তো শুনতে পারিনি। কোশ্চেন হচ্ছে আপু এই যে এখানে 1 2 3 4 5 5টা কার্বনকে লেবেল করা আছে, 5টা কার্বনের ডিগ্রি জানতে চাই, কোন কার্বনটা কত ডিগ্রি কার্বন, এই হচ্ছে প্রশ্ন। আমি ওয়েট করতেছি, মানে সবাই আসলে চুপচাপ বসে না থেকে সবাই একটু অ্যান্সার করারও চেষ্টা করো, অ্যান্সার গুলা পোস্ট করারও চেষ্টা করো, মানে পার্টিসিপেট করার চেষ্টা করো, তাহলে ধরো ক্লাসেই কিছু পার্ট হচ্ছে শেখা টেখা হয়ে যাবে। তো বাসায় যেহেতু তোমরা অনেক বিজি থাকো, সেগুলো নিয়ে আর এডিশনাল টাইম দিতে হবে না আর কি, দিলে হচ্ছে রিভিউ টাইপের করবা, মনে থাকবে অনেকদিন। ঠিক আছে, আমরা আর হচ্ছে অ্যান্সার না নেই, তোমরা গুড, যথেষ্ট পরিমাণ মানুষ অ্যান্সার বলছো, বাট যারা কখনো অ্যান্সার বলো না তারা এখনো অ্যান্সার বলো নাই, তো তাদের সাথে আমাদের আলাদাভাবে ডিসকাশন দরকার, আসলে তোমাদের কাহিনী কি, তোমরা কেন অ্যান্সার দাও না কেন। আচ্ছা, একটা একটা করে আসি। 1 নাম্বার কার্বন হচ্ছে কত ডিগ্রি, দেখো এইখানে মানে ইজি ওয়েতে চিন্তা কি, মানে আমরা যদি দ্রুত এমসিকিউ সলভ করতে চাই, একটা কার্বনের 4টা হাত, তার মধ্যে 3টা হাতেই হচ্ছে হাইড্রোজেন, তো হাতই তো বাকি আছে একটা, অতএব 1 নাম্বার কার্বন অবশ্যই কত ডিগ্রি হওয়া উচিত, 1 ডিগ্রি হওয়া উচিত। তুমি 2 নাম্বার কার্বনে যদি আসো, 2 নাম্বার কার্বনের একটা মাত্র হাতে হচ্ছে হাইড্রোজেন, এই পাশেও কার্বন, এই পাশেও কার্বন, এই পাশেও কার্বন, তাহলে 2 নাম্বার কার্বনটা কত ডিগ্রি হওয়া উচিত, 3 ডিগ্রি হওয়া উচিত। দেখো ঠিকঠাক বলতেছি কিনা, যদি ভুল টুল বলে থাকে আমাকে একটু কারেক্ট করে দিও। 3 নাম্বার যে কার্বন দেখা যাচ্ছে এই কার্বনের 2টা হাতে হাইড্রোজেন, তো 4 হাতের মধ্যে 2 হাত অলরেডি অকুপাইড, বাকি 2টা হাত আছে, এক হাতে এই কার্বনটা আর এক হাতে হচ্ছে এই কার্বনটা, তো এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। এরপরের যে কার্বন 4 নাম্বারটায় আসলাম না, হ্যাঁ 4 নাম্বার কার্বন দেখাই যাচ্ছে 1 2 3 4, ডানে বামে সবই তো হচ্ছে কার্বন দিয়ে অকুপাইড, 4 ডিগ্রি। আর 5 নাম্বারটা আবার হবে হচ্ছে 1 ডিগ্রি, বোঝাই যাচ্ছে কার্বনের 3 হাতই অকুপাই করে রাখছে হাইড্রোজেন, তো হাতই তো বাকি আছে একটা। দেখো এটা এখন নিজেরাই, আমি আর চেক করতে পারবো না, এতগুলো এতজন উত্তর দিছো, মাঝখানে দেখলাম তোমরা চ্যাট ট্যাটও করতেছো, তো সবাই মিলে আমারে বলো কার কারটা ঠিক আছে, 1 3 2 4 1 সবগুলা মিলছে কার, এবং সব ঠিকঠাক আছে কিনা তোমাদের। জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, যদি ঠিক থাকে গুড, ভেরি গুড। যাদের ভুল হয়েছে, যদি একটা দুইটা ভুল হয়ে থাকে তাহলে এখন একটু চেক করে ফেলো যে আসলে মানে কোন পার্টটুকুতে গ্যাপ হচ্ছে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, এরকম প্রশ্ন এমসিকিউ তে আসতেই পারে,
তো সেক্ষেত্রে বাসায় আরো চিন্তা করবা যে আরো স্মার্টলি আরো কত তাড়াতাড়ি অন্য কোনো ভাবে চিন্তা করা যায় কিনা, চিন্তা করলে অনেক বুদ্ধি বেরোবে। তো সেগুলাও ট্রাই করে দেখতে পারো আর কি। কার কোনো প্রশ্ন থাকলে বইলো। হ্যাঁ আতিক বলো। ভাইয়া ফার্স্ট চ্যাপ্টারের পিডিএফটাকে একটু দেওয়া যাবে? ফার্স্ট চ্যাপ্টারে পিডিএফ দেওয়া যাবে, ঠিক আছে, একটু মনে করাই দিও আবার, দেখে আমি আজকেই দিয়ে দিব না। আজকে না দিলে আমাকে আবার একটু মনে করাই দিও আর কি। তুমি কি আগে চাইছিলা এই চ্যাপ্টারের পিডিএফ, নাকি কিছু একটা পিডিএফ মনে হয় চাইছিলা, ওইটাও মনে হয় দিতে ভুলে জি গেছি। ভাইয়া, সমস্যা এটা কি নেই ভাইয়া, একটু সময় পেলে দিয়েন। আচ্ছা, এমনিতে সময় থাকবে না, মনেও থাকবে না, আমি দেখি আজকেই দিব, না পেলে আমাকে একটু তুমি মনে করাই দিও আর কি, কালকে বা কোনো এক সময়। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের এই বেসিক লার্নিং আপাতত আর নাই, আবার যদি কিছু লাগে আমরা তোমাদেরকে দেখাই দিব। এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওই যে আমরা নামকরণ নিয়ে একটু কথা বলতেছিলাম। তো নামকরণটা হচ্ছে আসলে যে কিছু প্রসেস মেনটেন করে করতে হয়, মানে খুব বেশি ক্রিয়েটিভিটির কিছু নাই, বাট কিছু সিস্টেম থাকবে, সিস্টেম গুলো মাথায় থাকবে তোমার। তো তুমি যখন কোনো একটা কম্পাউন্ড দেখবা, একটা যৌগ দেখবা, তুমি জাস্ট প্রসেসটা ফলো করবা, মানে স্টেপ গুলা হচ্ছে ফলো করবা, স্টেপ ফলো করলে কোনো না কোনো একটা নাম চলে আসবে, সেই নামটাই হচ্ছে জনগণ শুনতে চায়। তো এই কারণে হচ্ছে আমাদের কিছু প্রাথমিক প্রিপারেশন দরকার, সবাই এটা একটু আগেই লিখে রাখো। প্রাথমিক প্রিপারেশনের পার্ট হচ্ছে কার্যকরীমূলক চিনতে পারা বা পরিচয় হওয়া, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। আমরা তোমাদেরকে লিখে দিচ্ছিলাম, বাট তোমরা বই থেকেও হয়তো আরো বেশি বেশি থাকবে, টেবিল টুবিল বানানো থাকতে পারে, এটা একটু দেখে নিলা, এটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলকের প্রায়োরিটি সিরিজ, এইটাও লাগবে আমাদের। এই প্রায়োরিটি সিরিজ বা গুরুত্বের ক্রম, তাৎপর্যের ক্রম, সক্রিয়তার ক্রম, যাই বলো, এই জিনিসটার মানে হচ্ছে অনেক যৌগ থাকবে যেই যৌগে একাধিক রকমের কার্যকরীমূলক অবস্থান করবে। তো একাধিক কার্যকরীমূলক অবস্থান করলে মানে যৌগটাকে আমরা বেসিক্যালি কোন পরিচয়ে পরিচিত হইতে দিব, এটা বোঝার জন্য আমাদের কার্যকরীমূলকের একটা সিকোয়েন্স সাজানো আছে, যে এইটা হচ্ছে সবার উপরে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে সবার উপরে। তো তোমার যদি কোনো যৌগে একই সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিডের মূলক থাকে, আবার ধর একটা অ্যালকোহলের মূলক থাকে, ওএইচ মূলক থাকে, তাহলে তোমার তো এটা জানতে হবে যে দুইটা মূলক একসাথে থাকলে কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা প্রাধান্য বেশি পায়, এটাকে পয়েন্ট বেশি দিতে হয়। তো এই বেসিক জিনিসগুলো জানার জন্য তুমি যে কোনো বই, যেটা বই আছে সেকেন্ড পার্টের, এটা খুললেই হবে। এই দুইটা জিনিস একদম বেসিক, এই দুইটা জিনিস জানাই লাগবে। তো কার্যকরীমূলক আমরা তোমাদেরকে বলে দিছিলাম, এখনো তোমরা পড়ে টোরে সবগুলোর সাথে পরিচিত হয়েছো কিনা আমি জানি না। আর দ্বিতীয়ত প্রায়োরিটি সিরিজটা, এটা বই থেকে দেখবা, আমরা ক্লাসে একটু একটু তোমাকে বলে দিব, বাট এই দুইটা জিনিস একেবারে ক খ গ এগুলা লাগবেই, ঠিক আছে। আর আমাকে ধরো 10 সেকেন্ড টাইম দাও, আমি দেখি তোমাদেরকে আমি প্রায়োরিটি সিরিজটা একটু ভেঙে চুরে অন্যভাবে হচ্ছে বলে দিতে পারি কিনা। বাসায় যখন পড়বা ফ্ল্যাট ওয়েতে পড়বা, কাগজ কলম নিয়ে বসবা, 3 বার 4 বার করে লিখবা, দেখবা যে অটোমেটিক লাইনে চলে আসছে। আর আরেকটা জিনিস আমাকে বলো তো, এসএসসি তে তোমরা জৈব যৌগের নামকরণ কি পড়ছো বা ছিল নাকি একটু একটু? একটু ছিল ভাইয়া। আচ্ছা, আমি অবশ্য শিওর না মানে তোমরা কতটুকু জানো বা কতটুকু ছিল এসএসসি সুযোগের মানে মধ্যে। ভাইয়া শুধু বেসিক গুলা ছিল, মানে মূলক চেঞ্জ করে বা কোনো কার্বনে কোন মূলক থাকলে কি নাম হয় এরকম ভাবে ছিল না, যেমন অ্যালকেন অ্যালকাইন তারপরে অ্যাসিড ওগুলা ছিল। আচ্ছা, যেমন এই যে যৌগটা, এটা আসলে কঠিন না, একেবারে সহজ যৌগ, মানে এগুলো কি তোমরা পারতা বা জানো কিভাবে করে নামকরণ? দেখো তো চিন্তা করে। জানতাম ভাইয়া, ভুলে গেছি। সেকেন্ডারি আচ্ছা অ্যালকোহল বলতে পারি ভাইয়া। আচ্ছা,
ঠিক আছে, আমরা তাহলে প্রথমে তোমাদেরকে একটু পয়েন্টটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে নামকরণ, এটার আসলে হিস্ট্রি হচ্ছে অনেক বড়। মানে সব যৌগ তো আসলে একই সাথে আবিষ্কার হয় নাই, এটা তোমরা বুঝতেই পারতেছো। তো বিভিন্ন সময় আমরা যৌগগুলাকে পরিচয় করে দেওয়ার জন্য, নিজেরা বোঝার জন্য এবং অন্যের সাথে যোগাযোগ করার জন্য এগুলোর নাম বিভিন্ন সময় করে আসছি। এরকম বিভিন্ন প্রচলিত নামকরণ নামে ট্রিভিয়াল নেমিং বলে, তারপর হচ্ছে জেনেভা নেমিং বলে, এরকম বেশ কয়েক রকমের নেমিং কনভেনশন আমাদের কাছে আছে। তো আমাদের বেসিক্যালি লাগে হচ্ছে আইইউপিএসসি নামকরণ, মানে এটা মোটামুটি মডার্ন বলতে পারো, একেবারে লাস্ট প্রসেস হচ্ছে এইটা। আইইউপিএসসি তো তোমরা চেনোই, মানে কেমিস্ট্রি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাদের কিছু নেমিং এর প্রপোজাল আছে যে কোন একটা অর্গানিক কম্পাউন্ডের নামের ক্ষেত্রে কি কি কনভেনশন ফলো করতে হবে, কি কি ওয়েতে বলতে হবে। অতএব যখন আমরা কোন একটা কম্পাউন্ডের নামকরণের কথা বলবো, জানি আমরা যে বিভিন্ন ভাবে এদের নামকরণ করা যায়, বাট আমরা নামকরণ বলতে বুঝবো হচ্ছে আইইউপিএসসি নেমিং। ঠিক আছে, তোমরা যখন খাতায় লিখবা, তোমরা প্রচলিত পুরানো আমলের নামটাম এগুলো লেখার দরকার নাই। যারা পুরোনো আমলের টিচার, তাদের মাথায় এখনো অনেক পুরনো নামটাম ঘুরে বেড়ায়, এগুলা কিন্তু লিখলে আসলে খুব বেশি লাভ নাই, এগুলো মোটামুটি অচল টাইপের নাম। নাম এখন একটাই সচল, সেটা হচ্ছে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেম। ঠিক আছে, তো যখন আমরা কোনো যোগের নামের কথা বলবো, তখন আমরা সবসময় আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমের কথা বলবো। তোমরা যখন বই থেকে পড়বা, প্রথম প্রায়োরিটি থাকবে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমিং এর পার্টগুলো যেন সবার আয়ত্তে থাকে। এটা তোমার বিভিন্ন জায়গায় লিখতে লিখতে হবে। আর পুরোনো যা যদি বইতে থাকে আর কি, একটু দেখে দেখে রাখো, সেগুলো হয়তো এমসিকিউ টেমসিকিউ এর জন্য লাগতে পারে, বাট ওগুলোর বিশেষ কোনো প্রয়োজনীয়তা, অন্য কোনো প্রয়োজনীয়তা তুমি পাবা না কখনো। এখন কথা হচ্ছে, আমি যেটা বুঝলাম যে তোমরা আসলে নামকরণ খুব একটা ছিলই না, এসএসসি তে হয়তো একদম অল্প, হয়তো অ্যালকেনের নামকরণ টামকরণ ছিল। তো ওইটা দিয়ে আসলে হবে না, তাহলে ওইটা আমাদের কাছে একটু সিরিয়াসলি জানতে হবে আর কি। তো প্রথম কাজ হচ্ছে একটা নাম আমরা একটু লিখি, তাইলে ধরো তোমরা কিছুটা আইডিয়া পাবা। মানে আমাদের প্রথমে তোমাকে তো এটা দেখাইতে হবে একটা নামের মধ্যে কতগুলা পার্ট থাকে। তো সেই পার্ট গুলা পার্ট বাই পার্ট যদি আমরা ডিসকাস করতে পারি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মানে প্রত্যেকটা পার্টের ব্যাপারটা ক্লিয়ার ভিউ থাকবে যে কোন পার্টটা কোত্থেকে আসতেছে এবং কেন আমরা এইভাবে বলতেছি। ধরো একটা যৌগ হচ্ছে এরকম, এই যৌগটার নাম হচ্ছে 2 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। এই যে উপরে যে যৌগটা লেখা আছে, এই যৌগটার নাম হচ্ছে 2 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। তো নাম তো আর নিশ্চয়ই আমরা মুখস্থ করে পার পাবো না, কোটি খানেক যৌগ আছে, তো নাম আসলে মুখস্থ করার কোনো অপশনই নাই। আমাদেরকে বেসিক্যালি শিখতেই হবে প্রসেসটা কি। তো নামের কিছু অংশ হচ্ছে একটু চিন্তা করো আগে যে কোন অংশটা আসলে কিভাবে আছে। একটা 2 দেখা যাচ্ছে, হাইড্রক্সি নামে একটা অংশ দেখা যাচ্ছে, বিউটানোইক অ্যাসিড নামে একটা অংশ দেখা যাচ্ছে। তো একটা আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমিং এর আসলে এরকম কয়েকটা পার্ট থাকে। কয়েকটা না, মানে আমরা যদি বড় সড়ো ভাগে ভাগ করি, 2টা পার্ট থাকবে নামের। একটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স পার্ট, আরেকটা তাহলে কি হবে বলতো, সাফিক্স পার্ট। তো এই শব্দগুলোর সাথে তো আমরা পরিচিত। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ টাইপের, নামের শুরুতে বসে যে অংশগুলি। আর সাফিক্স মানে হচ্ছে পরপদ টাইপের, নামের শেষের দিকে বসে যে অংশগুলি। তো এই কম্পাউন্ডে যেমন এই বিউটানোইক অ্যাসিড, এই অংশটা হচ্ছে সাফিক্স। আর 2 হাইড্রক্সি বা সাফিক্সের আগে যা কিছু বসছে, এগুলাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স। তো যখন আমরা কোন একটা আইইউপিএসসি নামকরণ করার চেষ্টা করব, বেসিক্যালি আমরা এই পার্ট বাই পার্ট এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব যে এই কোন একটা নেইমের প্রিফিক্সে কোন পার্ট গুলো বসবে, প্রিফিক্সের নাম কিভাবে লিখতে হয়, সাফিক্সে কোন নামটা বসবে, সাফিক্সের নাম কিভাবে বলতে হয়। এই পার্ট গুলো যদি শিখে ফেলতে পারি, তাহলে ধরো ঝামেলা মিটে যায়, আমরা যে কোনো নামই দেখবো যে মোটামুটি কমনলি বলে দিতে পারতেছি। এই জন্য প্রথম যেটা জানা দরকার, বিভিন্ন রেডিকেলের সাফিক্স এবং প্রিফিক্স, মানে আমাদের বিভিন্ন রেডিকেল মূলক যারা আছে, তাদের আসলে ভার্সন হচ্ছে 2টা করে। তাদের একটা প্রিফিক্স ভার্সন আছে, তাদের একটা সাফিক্স ভার্সন আছে। 2টা ভার্সনই জেনে রাখতে হয়। যখন কোন একটা রেডিকেল প্রিফিক্স হিসাবে বসে, তার প্রিফিক্স নেমটা লিখতে হয়। যখন কোন একটা রেডিকেল সাফিক্স হিসাবে বসে, তার সাফিক্স নেমটা হচ্ছে লিখতে হয়। তো কথাবার্তায় এলোমেলো হয়ে যায় না, ঠান্ডা মাথায় চিন্তা করো। রেডিকেল আছে, ধরো ওএইচ একটা গ্রুপ, এইভাবে চিন্তা করো, ওএইচ একটা গ্রুপ তোমার কাছে আছে। তোমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে এই ওএইচ গ্রুপটার নাম তুমি যে লিখবা, এটাকে তুমি সাফিক্স হিসেবে লিখবা নাকি তুমি এটাকে প্রিফিক্স হিসেবে লিখবা, এই ডিসিশনটা তোমাকে নিতে হবে। কথা হচ্ছে তুমি ডিসিশন নিবা কিভাবে, এটা আমরা তোমাকে শিখাবো যে ডিসিশন কিভাবে নিতে হয়। বাট এটা মাথায় রাখো যে ডিসিশনটা তোমাকে নিতে হবে। তো ডিসিশন নিয়ে যখন তুমি ডিসিশনে আসবা যে হ্যাঁ আমি এটার প্রিফিক্স নাম লিখতে চাই, তখন
তোমাকে ওএইচ মূলকটার প্রিফিক্স নাম কি সেটা তো জানতে হবে। তো তোমাকে এই নামটা জানার ব্যবস্থা আমরা করে দিব, যে ওএইচ এর প্রিফিক্স নাম হচ্ছে এটা। তো তুমি যখন সিদ্ধান্ত নিবা ওএইচ এর প্রিফিক্স নাম তোমাকে লিখতে হবে, তখন তুমি প্রিফিক্সের নামটা ওখানে লিখবা। আবার এই একই ওএইচ মূলকের সাফিক্স নামও বরাদ্দ আছে। তো কোনো যৌগে বা এই যৌগে যদি তোমার মনে হয় তোমার ওএইচ এর সাফিক্স নামটা বসানো দরকার, তুমি ওএইচ এর প্রিফিক্স নামটা নিবা না, তুমি ওএইচ এর সাফিক্স নামটা নিবা। বুঝছো? তার মানে তোমার কি কি জিনিস জানতে হবে নেক্সট, একটা হচ্ছে ডিসিশনটা কিভাবে নিতে হয়, যে আমি কোন মূলকের সাফিক্স চাই কোন মূলকের প্রিফিক্স চাই। দ্বিতীয়ত শুধু চাইলেই তো হবে না, আমি ওই মূলকের সাফিক্স নামটা জানি কিনা, আমি ওই মৌলের বা ওই মূলকের প্রিফিক্স নামটা জানি কিনা। তো এগুলো হচ্ছে একেবারে বেসিক। এগুলো যদি আমরা প্রথমে জানতে পারি তাহলে কাজ কিছুটা আগাবে, তখন আমরা এগুলোকে রিলেট করতে পারবো, বিভিন্ন খন্ড খন্ড অংশকে এক জায়গায় এনে মূল নামটা হচ্ছে করে ফেলতে পারবো। তো আমাদের একটা প্ল্যান থাকবে যে আমরা নেক্সট যে ক্লাসগুলো আসবে সেখানে যত তাড়াতাড়ি পারি তোমাকে আমরা সবগুলা মূলকের প্রিফিক্স সাফিক্স এবং কনজাংশন কিভাবে আমরা দুইটা মূলকে এক জায়গায় করতে পারবো, এই জিনিসটা হচ্ছে আমরা কত তাড়াতাড়ি পারি আর কি, সেটা হচ্ছে দেখার চেষ্টা করব। তো আমি একটু দেখে, আমাকে 10 সেকেন্ড টাইম দাও, আমি তোমাদেরকে কিছু মূলকের অ্যাটলিস্ট প্রিফিক্স সাফিক্স বলে দিতে পারি কিনা। একটু সবাই চট করে লিখে ফেলো, আমি একটু দ্রুতই লিখে দিচ্ছি। বাসায় একটু প্র্যাকটিস করে ফেলবা, যেহেতু 1 উইক টাইম পাচ্ছ, তাই একটু আমরা আগায় রাখতেছি কাজটা আর কি। গ্রুপ এ একটা নাম দাও। ঠিক আছে, সবাই একটু এটা চট করে লিখে নিও। মানে আচ্ছা, আতিক জিজ্ঞাসা করছো বইতে আছে কিনা, বইতে অবশ্যই আছে, বাট বইতে এইভাবে আছে কিনা তা আমি জানি না।
এটা হচ্ছে যে তোমাদেরকে কাজের সুবিধা করে দেওয়ার জন্য আমরা মূল সিরিজটাকে একটু ভেঙে টেঙে একটু অন্যভাবে হচ্ছে লিখে দিছি। তো বইতেও পাবা, বাট বইতে এইভাবে আছে কিনা জানি না, এই বইতে এডিশন এডিশন অনেক চেঞ্জ হয়, একটু দেখে নিও। এখানে খুব অল্প করে একটু বলে রাখি, এখানে আসলে বুঝায় শেখানোর কিছু নাই, এটা জাস্ট পড়ার জিনিস। আমরা সমগ্র মূলক যেগুলো আমাদের মেইনলি কাজে লাগবে সেগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করে দিছি, গ্রুপ এ, গ্রুপ বি এবং হচ্ছে গ্রুপ সি। গ্রুপ এ তে কয়েকটা মূলক রাখছি আমরা, অ্যালকাইল, হ্যালো, অ্যালকোক্সি এবং হচ্ছে নাইট্রো। প্রত্যেকটাই তোমাদের কাজ গ্রুপগুলোর নাম খেয়াল রাখা, প্রিফিক্স এবং সাফিক্স। আমরা আগেই বলছি প্রত্যেকটা মূলকের জন্য আমরা 2টা ভার্সনের নাম জানার চেষ্টা করব। তো আমরা তোমাকে কাজগুলোকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আমরা গ্রুপ এ তে শুধু সেই মূলকগুলোকেই দিছি যাদের শুধু প্রিফিক্স নাম অ্যাভেলেবল, তাদের কোনো সাফিক্স নাম নাই। তার মানে মিনিং হচ্ছে এই মূলকগুলো যদি কখনো যোগের মধ্যে থাকে এরা কখনো সাফিক্সে যাবেই না, নামের শেষে এরা বসবেই না, এদের যা বসার এরা সবসময় নামের শুরুতেই বসবে। বুঝছো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। গ্রুপ বি তে হচ্ছে 2টা মাত্র জিনিস আমরা রাখছি, অ্যালকিন এবং অ্যালকাইন, ডাবল এবং ট্রিপল বন্ডের যৌগ। এদের স্পেশালিটি হচ্ছে এদের আবার কোনো প্রিফিক্স নাই, এদের সবই হচ্ছে সাফিক্স। তার মানে কখনো যদি এদের নাম বসে, মানে এদের কোনো নামের অংশ বসতে হয়, এরা কখনো নামের শুরুতে বসবে না, এরা সব সময় নামের শেষ অংশের মধ্যে হচ্ছে এদের অংশগুলো বসবে। আর গ্রুপ সি এরা হচ্ছে খুব টপ প্রায়োরিটি মূলক, এদের আসলে 2টা নামই প্রচলিত আছে। যেমন সি ডাবল এইচ, এটার প্রিফিক্স নাম হচ্ছে কার্বক্সি, সাফিক্স নেম হচ্ছে ওইক অ্যাসিড। সিএইচও এটাকে অক্সো বা কার্বালডিহাইড বলে, এটা সাফিক্স নেম হচ্ছে এল, এল। সিও গ্রুপ যেটা, এটার প্রিফিক্স নেম হচ্ছে অক্সো, সাফিক্স নেম হচ্ছে ওন। ওএইচ যেটা হাইড্রোক্সি এবং অল। NH2 যেটা, এটার প্রিফিক্স নাম অ্যামিনো আর সাফিক্স নাম হচ্ছে অ্যামিন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। আর প্রায়োরিটিটাও তুমি একবারে জেনে যেতে পারবা, তুমি যদি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি জানা থাকে, তোমার মুখস্থ থাকে এবং সিরিয়ালি মুখস্থ থাকে আর কি, তাহলে এটা জেনে রাখো গ্রুপ সি হচ্ছে টপ প্রায়োরিটি। যদি কোনো যৌগের মধ্যে একই সাথে গ্রুপ এ থেকে কেউ আসছে, গ্রুপ বি থেকে কেউ আসছে, গ্রুপ সি থেকেও কেউ আসছে, তাহলে সবচেয়ে বেশি পয়েন্ট এবং সবচেয়ে বেশি রেসপেক্ট পাবে হচ্ছে গ্রুপ সির মেম্বার, তারপরে হচ্ছে গ্রুপ বি, তারপরে সবার লাস্টে পাবে হচ্ছে গ্রুপ এ। বুঝছো, এইটা হচ্ছে আপাতত মেসেজ। এইটা এতটুকু হচ্ছে তোমাদেরকে আগে জেনে বুঝে শিখে রাখতে হবে, তারপরে আমরা নেমিং এর দিকে একটু একটু আগাইতে পারবো আর কি। ঠিক আছে। আচ্ছা, ইয়াকুব জিজ্ঞাসা করছো সিএইচও আর হচ্ছে সিও দুইটাই অক্সো কিনা। আপাতত লিখে রাখো অক্সো। এই দুইটার পার্থক্য কি হবে নামের ক্ষেত্রে যখন আমরা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, মানে তখন বলতে পারবো। এটা আসলে এখন দুইটার পার্থক্য কি এটা বুঝায় বলার অবস্থায় নাই আর কি আমরা, বা তোমরা বুঝার অবস্থায় নাই। এটা যখন এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হবে। আপাতত যেভাবে লেখা আছে সবাই একটু উঠায় রাখো। আর এটা একটু এই উইকের মধ্যে বাসায় একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে রাখো। আমরা নামকরণ শুরুর আগে আমরা অবশ্যই তোমাদেরকে এগুলোর ব্যাপারে র্যান্ডমলি প্রশ্ন করবো, যে তোমরা রেডিকেল গুলোর নামটা মনে রাখছো কিনা। এগুলোর অবস্থা হচ্ছে ওই যে ত্রিকোণমিতির মতো, মানে তুমি সাইন এ প্লাস বির ফর্মুলা না জানলে তো আর তোমার আমি ম্যাথ সলভ করাইতে পারবো না। তো যখন আমি নিশ্চিত হব যে তুমি সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি জানো, তারপর হচ্ছে আসলে প্রবলেম সলভ করা শুরু হবে। অতএব এগুলি একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে রেডিকেল গুলোর নাম চিনতে হবে, নাম বলতে পারতে হবে, প্রিফিক্স কি সাফিক্স কি জিজ্ঞাসা করা মাত্র বলতে পারতে হবে। এই কাজগুলো কিন্তু একটু করতে হবে তোমাদের। ঠিক আছে, আপাতত আর কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু নিয়ে? তা না হলে আজকে আর আমরা সামনে আগাবো না। এগুলো সবাই একটু বাসায় গুছাইতে থাকো, পড়তে থাকো। আর তোমাদের তো ফার্স্ট পার্ট বোধহয় অনেকের ডান, নটরডেমের বোধহয় ফার্স্ট পার্টের এক্সাম চলতেছে, তো ওরা তো কাউকে দেখা যাচ্ছে না ক্লাসে, সমস্যা নাই। আর রেকর্ডেড লেকচার তো গ্রুপে আছেই, মানে যতবার লাগে পজ দিয়ে দিয়ে একটু একটু করে দেখো কি বলতেছি, কিভাবে বলতেছি, কোন পার্টটা কি বলা হচ্ছে, প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে হচ্ছে পড়ে টরে রাখতে হবে আর কি। ঠিক আছে, যদি আপাতত প্রশ্ন না থাকে, থ্যাংক ইউ তোমাদেরকে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এর মধ্যে সবাই একটু পড়ে টরে রাখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ সবাইকে।